গল্পবাবুর আসরে সকলকে স্বাগত। এবারের গল্প দিন দুপুরেই রাত দুপুর, দ্বিতীয় পর্ব। গল্পের শুরুতেই বলে নেব আগের পর্বে কি ঘটেছে। আপনাদের যদি আগের পর্বটি শোনা থাকে তাহলে স্কিপ করতে পারেন এত মিনিট এত সেকেন্ড পর্যন্ত। কিন্তু আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিংক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প দিন দুপুরেই রাত দুপুর। আগে যা ঘটেছে। অমলদার বাড়ি গিয়ে অর্জুন দেখতে পায় কালো আলখাল্লা পরা একটি লোক হাবুকে কি যেন বোঝাচ্ছে এবং তারা একটি বিশেষ জায়গার দিকে তাকিয়ে নমস্কার করছে। হাবুকে সিগারেট আনতে পাঠিয়ে অর্জুন ওই জায়গাটির মাটি খুঁড়ে দেখতে পায় সেখানে একটি বাক্সে একটি সাপের লকেট রয়েছে। এদিকে সুধা মাসিকে তার মেয়ের কাছে আমেরিকায় পৌঁছে দিতে যায় অর্জুন। পথে বিমানবন্দরে অর্জুন দেখতে পায় জিম নামে একটি লোক তার বাঁধানো দাঁতে একটি লেবুর কোয়ার মতো প্লাস্টিকের প্যাকেট লুকিয়ে ফেলে। তার সাথে কথা বলার জন্য অর্জুনকে দুবার বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। শুধু তাই নয়, লোকটি অর্জুনের কাছে সাপের লকেটটি দেখে তাকে শ্রদ্ধার সাথে প্রণাম করতে থাকে। সুধা মাসির বাড়িতে গিয়ে অর্জুন দেখে টিভিতে বিলুপ্ত ব্লু কোবরাকে নিয়ে বারবার একটি বিজ্ঞাপন দেখানো হচ্ছে, যার ছবি অনেকটা তার কাছে থাকা সাপের লকেটটির মতো। অর্জুন বিজ্ঞাপনে দেখানো ফোন নম্বরে ফোন করে জানতে পারে যে একজন আফ্রিকান শিল্পী ওই সাপের দুটি লকেট বানিয়েছিল। বিজ্ঞাপনদাতা সেই লকেটের খোঁজ করছেন। এরপর অর্জুনের মনে পড়ে যায় আমেরিকাবাসী মেজরের কথা। মেজরের সঙ্গে দেখা করার জন্য সে বেরিয়ে পড়ে ম্যানহাটনের উদ্দেশ্যে। সেখানে তাকে রিসিভ করতে আসেন মেজর। মেজরের সঙ্গে দেখা হওয়ার পর গল্পের মোড় কি অন্য কোনো দিকে ঘুরবে? জানতে হলে শুনতে থাকুন দিন দুপুরেই রাত দুপুর, দ্বিতীয় পর্ব। অর্জুনের সঙ্গে দেখা হওয়ার পর মেজর বললেন, চলো একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মেজর হাঁটা শুরু করতেই অর্জুন তাকে অনুসরণ করল। পোর্ট অথরিটির বাইরেই ম্যানহাটন, সেই বিখ্যাত ম্যানহাটন যার নাম সিনেমা এবং বইয়ের কল্যাণে অনেক বাঙালিরই জানা। ফুটপাত ধরে হাঁটতে গিয়ে সেই দৃশ্য আবার দেখতে পেল অর্জুন। বিশাল বিশাল চেহারা নিগ্রো হয় দেওয়ালে ঠেস দিয়ে নয় ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে। সামনে দিয়ে কেউ গেলেই পয়সা চাইছে। এদের কারো চেহারা দেখে মনে হয় না যে এরা অনাহারে আছে। অর্জুন কথাটা বলতেই মেজর খেপে গেলেন। এই পাজি শয়তান আহাম্মক হিপিদের কথা আমাকে বলো না তো। আমেরিকার কলঙ্ক এরা, প্রত্যেকে বেকার ভাতা পায়, সেটা পেয়েই ড্রাগ কেনে আর উড়িয়ে দেয়। 10 দিন বাদে খালি হাতে সারাদিন এখানে দাঁড়িয়ে থাকে নবাব পুত্তুরের মতো। ভিক্ষে হলে তো ভালো, নইলে সন্ধে নামলেই ছিনতাই শুরু করে। পুলিশ কিছু বলে না? নিশ্চয়ই বলে, কিন্তু মুশকিল হলো এরা জেলে যেতে ভালোবাসে। সে কি? অর্জুন অবাক। এখানকার জেলের কয়েদিরা জামাই আদরে থাকে, রীতিমতো ভালো খাবার, টিভি, ব্যায়াম কি নেই। ভেতরে ঢুকে ওখানকার কয়েদি নেতাকে সেলাম করে একদম নিশ্চিন্ত। শুনেছি জেলে বসে ড্রাগও পেয়ে যায় ওরা। পার্কিং লটের দিকে এগিয়ে গেলেন মেজর। অর্জুন জিজ্ঞেস করল, কিন্তু এভাবে চললে কালোদের প্রজন্ম শেষ হয়ে যাবে না? খুব স্বাভাবিক, তবে এরাই সব নয়। প্রচুর কালো মানুষ আছেন যারা পড়াশোনা করে ভালো চাকরি বা ব্যবসা করছেন। এই নিউ ইয়র্ক শহরের মেয়র একজন কালো মানুষ ছিলেন। ওদের মধ্যে থেকে খেলোয়াড়, অ্যাথলিট, বক্সার, অভিনেতা, কবি উঠে এসেছে।
তারা না থাকলে আমেরিকার গৌরব বাড়তই না। অতএব এই যাদের দেখলে তারাই সব নয়। মেজর গাড়ির দরজা খুললেন। গাড়িতে বসে অর্জুনের মনে হলো কথাটা ঠিক। জনসন নামেই দুজন বিখ্যাত অ্যাথলিট আছেন। একজন পৃথিবী বিখ্যাত বাস্কেটবলার। আমেরিকার যে দলটা অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপে অংশ নেয় তার অধিকাংশই কালো মানুষ। পৃথিবীর অন্যতম শ্রদ্ধেয় মানুষ মার্টিন লুথার কিং অথবা গায়ক পল রবসন কালো মানুষ। তাহলে মেজর থাকেন যে বাড়িতে সেটি 15 তলা। গাড়ি পার্ক করে ওরা লিফটের দিকে এগোচ্ছিল। হঠাৎ অর্জুনের মনে পড়ল লকেটটার কথা। সে জিজ্ঞেস করলো, মেজর, আপনি তো পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে আফ্রিকায় অনেকবার গেছেন। সেখানে এমন কোনো লকেটের কথা শুনেছেন কি যেটা সাপের আকৃতি নিয়ে আছে আর যার চোখের পাথরের নিচে মারাত্মক বিষ রাখা ছিল? নো, নেভার। শুনিনি তো। তুমি দেখেছো নাকি? অর্জুন জামার ভেতর থেকে লকেট বের করে মেজরকে দেখালো। মেজর ঝুঁকে ওটা দেখতে দেখতে বললেন, ফ্যান্টাস্টিক! কি দিয়ে তৈরি এটা? বলতে পারবো না। ঠিক আছে, এ বাড়িতে একজন আফ্রিকান আমেরিকান থাকেন, খুব পণ্ডিত মানুষ। আফ্রিকার আদিবাসীদের ওপর অনেক কথা জানেন। তাকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানা যাবে। ঘড়ি দেখলেন মেজর। মিস্টার আলাম্বাকে বোধহয় এখন ওর ফ্ল্যাটেই পেয়ে যেতে পারি। লিফটের পাশে ঝোলানো টেলিফোনে কথা বললেন মেজর। তারপর রিসিভার রেখে বললেন, চলো, আমি 10 তলায় আর উনি 8 তলায়। 8 তলায় লিফট থামতেই মেজর বেরিয়ে এসে একটা দরজার কাছে পৌঁছতেই সেটা খুলে গেল। অর্জুন দেখল বেশ বৃদ্ধ একজন মানুষ হাসি মুখে দাঁড়িয়ে আছেন। মেজর মুখ খোলার আগেই তিনি বললেন, ওয়েলকাম। ভারতীয় ভদ্রলোকদের জন্য যদি কিছু করতে পারি তাহলে গৌরবান্বিত বোধ করব। মিস্টার আলাম্বার বয়স 70-এর ওপর। মাথায় পাকা চুল, রোগা এবং মুখে মিষ্টি হাসি লেগেই রয়েছে। আফ্রিকার মানুষ বলে গায়ের রং কালো, কিন্তু নিউ ইয়র্কে যেসব ভয়ঙ্কর চেহারার কালোকে অর্জুন দেখেছে তাদের সঙ্গে কোনো মিল নেই। মিস্টার আলাম্বার পরনে ফুল প্যান্ট এবং ফতুয়া গোছের রঙিন জামা। অত্যন্ত আন্তরিকভাবে তিনি ওদের বসতে বললেন। মেজরের সঙ্গে পাশাপাশি সোফায় বসলো অর্জুন। উল্টো দিকে মিস্টার আলাম্বা। অর্জুন দেখছিল এই ঘরটি আফ্রিকার বিভিন্ন রকমের শিল্পদ্রব্যে সাজানো। কাঠের সরু অথচ প্রায় 7 ফুট দুটি নারী পুরুষ মূর্তি চোখে পড়ার মতো। মেজর পরিচয় করিয়ে দিলেন, এ হলো আমার জুনিয়র বন্ধু অর্জুন। ইন্ডিয়ার পূর্ব প্রান্তে হিমালয়ের নিচে একটি শহরে থাকে। অর্জুন একজন সত্যসন্ধানী। অনেকবার আমি ওর সঙ্গে কাজ করেছি। মিস্টার আলাম্বা চোখ বড় করলেন। তাই নাকি? এ তো খুব ভালো খবর। আপনি ভগবানে বিশ্বাস করেন অর্জুন? অর্জুন হাসল। যারা বিশ্বাস করেন তাদের আমি অমর্যাদা করি না। ভদ্রলোককে খুব চিন্তিত দেখালো। ও, আই সি। অর্জুন বলল, আমাকে আপনি ভুল বুঝবেন না, আমি নাস্তিক নই। যখন আমাদের পুজো হয় তখন ভগবানের প্রতীক হিসেবে যে মূর্তিগুলো পূর্বপুরুষেরা তৈরি করেছেন তাদের দিকে হাত জোড় করে নমস্কার করাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু কোনো কাজে সফল হওয়ার জন্য নিজে উদ্যোগী না হয়ে ভগবানের ওপর ভরসা করে থাকাটাকে আমি ঘৃণা করি। আপনি নিশ্চয়ই মাদার টেরিজার নাম শুনেছেন। অসহায় মানুষের উপকার করার জন্য তিনি প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করতেন। মানুষের উপকার যদি ভগবানকে স্মরণ করলে সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই সেটা করতে রাজি আছি। তবে আমার কাছে মাদার ভগবান। মিস্টার আলাম্বার মুখ এবার হাসিতে ভরে গেল। মাথা নাড়লেন 3 বার। তারপর বললেন, আপনি সত্যসন্ধানী। আফ্রিকা আমার মহাদেশ। একদিকে মোজাম্বিক আর জিম্বাবুয়ে, অন্যদিকে অ্যাঙ্গোলা, জাইরে আর তানজানিয়া, মাঝখানে আমার দেশ জাম্বিয়া। লিভিংস্টোন নামের এক শহরের কাছে আমার বাড়ি। প্রায় প্রতি বছর আমি আমার দেশের বাড়িতে গিয়ে 1 মাস করে থাকতাম, কিন্তু গত বছর যেতে পারিনি। এবারও যাওয়া হবে না। মেজর জিজ্ঞেস করলেন,
কেন? 2 বছর আগে দিন 5 বাড়িতে থেকে বতসোয়ানা গেছিলাম। আফ্রিকার উপজাতিদের শিল্প নিয়ে অনেক পড়াশুনো করেছি। বতসোয়ানার গ্যাবার্নেতে পৌঁছে 2 দিন ঘুরে বেড়াচ্ছিলাম। পাশেই কালাহারি মরুভূমি। মরুভূমি পেরিয়ে বেদুইন যাযাবরের দল গ্যাবার্নে আসে বিশ্রামের জন্য। সেই সুযোগে কেনা বেচা চলে। কালাহারিতে এখনো কিছু হিংস্র উপজাতি রয়েছে, তারা সাধারণত শহরে আসে না। একদিন বাজারে এলোমেলো ঘুরছি, একটা লোককে দেখলাম কাঁধে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে। লোকটা যে মরুভূমির উপজাতিদের একজন তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। লোকটি একটি কিউরিও শপে ঢুকে যেতে আমি তাকে অনুসরণ করলাম। সম্ভবত দোকানদার তখন দোকানে ছিল না। একটা বাচ্চা ছেলে কাউন্টারে ছিল। লোকটি তাকে নিচু গলায় কিছু বললে সেই জিনিসটা দেখতে চাইলো। আমি তখন দোকানের অন্য জিনিস মন দিয়ে দেখার ভান করছিলাম, আর চোখে দেখলাম লোকটা একটা কালো চকচকে জিনিস দেখাচ্ছে। ছেলেটার সেটা ঠিক পছন্দ হলো না। লোকটা একটু অনুরোধ করায় ছেলেটা যা দাম বলল তা শুনে এই জিনিসটা ব্যাগে ঢুকে বেরিয়ে গেল রাস্তায়। আমি সঙ্গে সঙ্গে ওকে অনুসরণ করে একটু নির্জন জায়গায় গিয়ে ধরে ফেললাম। বললাম, তুমি যে জিনিস বিক্রি করতে চাইছো তা যদি আমার পছন্দ হয় তাহলে কিনে নিতে পারি। এই জিনিসটা দেখাও। লোকটি জিজ্ঞেস করলো, আপনার পরিচয় জানতে পারি? বললাম, আমার নাম আলাম্বা। আমি লিভিংস্টোন শহরের কাছে থাকি। বিরল জিনিস সংগ্রহ করার শখ আছে বলে দেখতে চাইছি। লোকটা বলল, যে জিনিস আপনাকে দেখাবো তা মূল্যবান। শহরের লোক এর মূল্য ঠিক বুঝবে না, কিন্তু গ্রাম জঙ্গল মরুভূমির লোক এই জিনিসকে ভয় যেমন করে, ভক্তিও। সে ব্যাগ থেকে যা বের করলো তাকে আমি সহজেই চিনতে পারলাম। ওটা একটা ব্ল্যাক কোবরার মাথা এবং শরীরের অংশ। বাকিটা লেজের দিকটা নেই। কালো পাথর জাতীয় কোনো বস্তু খোদাই করে তৈরি করা হয়েছে। এক সময় এই অঞ্চলের মানুষের কাছে সাপ, বিশেষ করে এই সাপ, ভগবানের প্রতিনিধি ছিল। যখন আমেরিকার জন্য শ্রমিক সংগ্রহ করতে কৃতদাস করে এদের নিয়ে যাওয়া হয় তখন ওই ধারণাটাই চালু ছিল। পরবর্তীকালে স্বাধীন আমেরিকার কিছু কালো মানুষ ওই সাপকে কেন্দ্র করে একটি সংঘ তৈরি করে বলে শুনেছি। লোকটির সঙ্গে দরাদরি করে আমি পাথরের সাপটিকে কিনে ফেললাম। ইঞ্চি আটেকের ওই পাথুরে বস্তুটির ওজন বেশি নয়, বড় জোর 1.5 পাউন্ড। পরদিন কাগজে দেখলাম সেই লোকটি খুন হয়ে গেছে। যে ডেরায় সে উঠেছিল সেখানে এসে কেউ একজন তাকে খুন করে গেছে। লোকটার ছবি ছাপিয়ে পুলিশ অনুরোধ করেছে, কেউ যদি কোনো হদিশ জানে তাহলে অবিলম্বে যোগাযোগ করলে ভালো হয়। লোকটির মৃতদেহের পাশে একটা কাগজে লেখা ছিল, ভগবানকে যে চুরি করে কাছে রাখবে তারই এই দশা হবে। আমি সেদিনই বতসোয়ানা ছেড়ে জাইরে ফিরে এলাম। মিস্টার আলাম্বা থামতেই অর্জুন জিজ্ঞেস করলো, ওরা কিছু জানতে পেরেছে? আমি ঠিক জানি না, তবে সেবার দেশের বাড়িতে থাকার সময় টের পেলাম কিছু অচেনা লোক গ্রামের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের লোকজন তাদের তাড়িয়ে দিলেও তারা শাসিয়ে গিয়েছে আবার ফিরে আসবে বলে। আমি আর ঝুঁকি নিলাম না। রাতের অন্ধকারে গাড়ি ভাড়া করে সোজা চলে এলাম লুসাকায়। সেখান থেকে হারারে পৌঁছে প্লেন ধরলাম। জাম্বিয়ার কোনো এয়ারপোর্টে যাওয়ার ভরসা পাইনি। সেই সাপটি আপনার এই ফ্ল্যাটে এখনো আছে? হ্যাঁ, আছে। আমি তোমাদের বিশ্বাস করছি, কারণ তোমরা হিন্দু, ভারতবর্ষের মানুষ। তাছাড়া তুমি সত্য সন্ধানী। আশা করি এসব কথা তোমরা গোপনেই রাখবে। আমি খুব বিব্রত হয়ে আছি এই কারো সঙ্গে আলোচনা করার সুযোগ পাইনি। তোমাদের এ কথা বলার কারণ সেটাও। এসো, আমার সঙ্গে এসো। মিস্টার আলাম্বা তাদের পাশের ঘরে নিয়ে গেলেন। ঘরে ঢুকতেই দৃশ্যটা দেখতে পেল ওরা। টেবিলের ওপর একটা কাঁচের বাক্সে আলো জ্বালা রয়েছে। তার মধ্যে সেই লেজ খসে যাওয়া সাপটিকে রেখেছেন মিস্টার আলাম্বা। সাপের মুখের কাছে একটা ছোট বাটিতে দুধ দেওয়া হয়েছে। সাপটিকে খুঁটিয়ে দেখছিল অর্জুন। মেজর জিজ্ঞেস করলেন, পাথরের সাপকে দুধ দিয়েছেন কেন? ও দুধ খাবে নাকি? মেজরের হাসি থামলে মিস্টার আলাম্বা বললেন,
বেশ কিছুদিন আগে এই টিভিতে দেখেছিলাম ভারতবর্ষের এক হিন্দু দেবতা যাকে হাতির মতো দেখতে তাঁর পাথরের মূর্তি নাকি দুধ খেয়ে নিচ্ছে অবলীলায়। এটা কি সত্যি? মেজর হকচকিয়ে গেলেন। হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। তবে ব্যাপারটা বুঝলো কি? আপনি বুজরুকি মনে করলেও যারা দুধ খাইয়েছিল তারা মনে করছে যে ভগবান তুষ্ট হয়ে দুধ খেয়েছেন। মরুভূমিতে সাপকে যারা ভগবান বলে মনে করে তারা নিয়মিত উটের দুধ দিয়ে পুজো করে। এক বাটি দুধ দিলে যদি তাদের ওই সংস্কারটা মান্য করা যায় তাতে কোনো দোষ তো আমি দেখি না। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি যে আমেরিকায় থাকেন তা নিশ্চয়ই আপনার গ্রামের মানুষজন জানেন। আপনার আত্মীয় স্বজনের ওপর চাপ দিলে এই ফ্ল্যাটের ঠিকানা পেতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এই 2 বছরে ওরা এখানে এসে পৌঁছয়নি, তখন বোঝা যাচ্ছে সেই ক্ষমতা ওদের নেই। আপনি ভুল করছেন মিস্টার অর্জুন। এই 2 বছরে আমি ঠিক 5বার ফ্ল্যাট পাল্টেছি। কোথায় কোন ফ্ল্যাটে যাচ্ছি তা বলে আসিনি। এখানে এসেছি মাস 5 হলো। আমি এখন অবসরে আছি। কাগজে প্রবন্ধ লিখে যা পাই আর জমানো টাকার সুদে ভালোই চলে যায় আমার। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাই না। ওর সঙ্গে আমার আলাপ হয় লিফটে। একটি সাদা ছেলে মাতাল হয়ে আমাকে খারাপ কথা বলছিল লিফটে ওঠার সময়। উনিই সতর্ক করেন তাকে। সে কথা কানে না নিয়ে আরো খারাপ গালাগাল করলে উনি তাকে উত্তম মধ্যম দিয়ে দেন। শেষ পর্যন্ত ছেলেটি ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই সময় আমাদের পরিচয় হয়। কোনো ভদ্রলোক দীর্ঘকাল এইভাবে পেঁচার মতো বাস করতে পারে না। আমরা 2বার পরস্পরের ফ্ল্যাটে গিয়েছি। উনি অভিযাত্রী। পৃথিবীর রহস্য উদ্ধার করতে এই বয়সেও কত আগ্রহ ওর। যাই হোক, ওদের ক্ষমতাকে ছোট চোখে দেখা ঠিক নয়। ধর্মবিশ্বাস যখন অন্ধ হয় তখন মানুষ পারে না এমন কাজ নেই। মেজর জিজ্ঞেস করলেন, আপনি পুলিশকে জানাচ্ছেন না কেন? আমি প্রথমে ভেবেছিলাম জানাবো, কিন্তু পরে মনে হলো তাতে কোনো লাভ হবে না। পুলিশ আমাকে কতদিন পাহারা দিয়ে থাকবে? বরং তারা উদ্যোগী হলে লোকে আমার অস্তিত্ব জেনে যাবে। হ্যাঁ, এখানে যদি ওরা এসে পড়ে তখন অবশ্য পুলিশকে জানাতেই হবে। মিস্টার আলাম্বাকে বিমর্ষ দেখাচ্ছিল। মেজর ভরসা দিলেন, সেটা কখনোই ঘটবে না মিস্টার আলাম্বা। কালাহারি মরুভূমির কিছু মানুষের পক্ষে এই নিউ ইয়র্ক শহরে আইন বিরুদ্ধ কাজ করা সম্ভব হবে না। এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আপনি। মিস্টার আলাম্বা মাথা নাড়লেন। ওদের এখানে আসার দরকার নেই। এই আমেরিকায় খ্রিস্টান হয়ে যাওয়া অনেক কালো মানুষের রক্তে ওই ধর্মবিশ্বাস এখনো সক্রিয়। যে সমস্ত কালো মানুষকে জাহাজে তুলে কৃতদাস হিসাবে এখানে নিয়ে আসা হয়েছিল তাদের উত্তরপুরুষদের কেউ কেউ এখনো মনে করে আফ্রিকায় তাদের দেশ। কৃতদাস প্রথা লোপ করে যখন কালোদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হলো তখন অনেকেই পূর্বপুরুষের দেশের সঙ্গে যোগাযোগ করে। এখানকার স্বাচ্ছন্দ্য ওখানে পাওয়া যাবে না, এখানকার রোজগার ওখানে হবে না, তাই আফ্রিকায় ফিরে যেতে অনেকেই চায়নি, যায়ওনি। কিন্তু আফ্রিকানদের যাওয়া আসা আরম্ভ হয়ে গেল। এবার নিশ্চয়ই আপনারা আমার বক্তব্য বুঝতে পারছেন। এবার অর্জুন মাথা নাড়ল। বুঝলাম, কিন্তু মিস্টার আলাম্বা, আপনি কালাহারি মরুভূমি থেকে বেশি দূরে থাকেন না। ওখানকার মানুষের ধর্মবিশ্বাস থেকে আপনি মুক্ত হয়ে আছেন কি করে? আমি পড়াশুনো করেছি বিদেশে। ফিরে গিয়েছিলাম গবেষকের চোখ নিয়ে। যা দেখেছি তা বিশ্লেষণ করেছি বাস্তবের ওপর দাঁড়িয়ে। তারপর এখানে এসে অধ্যাপনা করার সময় বারংবার গিয়েছি সেখানে। কুয়ো থেকে বেরিয়ে এসে পুকুরে স্নান করলেই বোঝা যায় পার্থক্য কি। সেটা বুঝেছিলাম বলেই ওই অন্ধবিশ্বাস আমাকে প্রভাবিত করতে পারেনি। আচ্ছা, ওই সাপের মূর্তি যাদের সম্পত্তি তাদের কাছে ফেরত পাঠানো যায় না? আমি সে কথাই বলতে চাইছি। স্রেফ কৌতূহলে আমি ওটা কিনেছিলাম। ভেবেছিলাম ওটাকে কিউরিও হিসেবে রাখবো।
পরে যখন পরিস্থিতি এরকম হলো তখন ফিরিয়ে দিতে চেয়েছি। আমার কাছে ওটাকে রেখে জীবনের ঝুঁকি নেওয়া তো বোকামি। কিন্তু সমস্যা হলো কাকে ফেরত দেব? মরুভূমির কোন উপজাতি ওর সত্যিকারের মালিক? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। মেজর বললেন, আপনি ওটাকে আমেরিকান মিউজিয়ামে দিয়ে দিতে পারেন, ওরা ইতিহাস জানলে সাগ্রহে নিয়ে নেবে। মিস্টার আলাম্বা বললেন, ঠিক, কিন্তু চিরজীবনের জন্য হাতছাড়া হয়ে যাওয়ায় আমার ওপর ওদের রাগ আরো বেড়ে যাবে। ভদ্রলোক হাসলেন। মিস্টার অর্জুন, আপনার বয়স অল্প। আফ্রিকা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে তা আমি জানি না, কিন্তু আপনি তো সত্য সন্ধানী। আমার জন্য এই সত্যটির সন্ধান করে দিতে পারেন? ওই মূর্তির প্রকৃত মালিক কারা? মেজর বললেন, তার জন্য তো আফ্রিকায় যেতে হবে। হ্যাঁ, সে সমস্ত খরচ আমি বহন করব। আর আপনি যদি সফল না হন তাহলে উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত হবেন না। অর্জুন বলল, এই মুহূর্তে আমি কোনো কথা দিতে পারছি না, আমাকে ভাবতে হবে। অন্তত একটা দিন আমার সময় চায়। বেশ বেশ, তাই হবে। এই নিন আমার কার্ড। আগামীকাল যে কোনো সময়ে ফোন করবেন। নিতান্ত বাধ্য না হলে আমি বাইরে যাই না। যাগে, অনেক কথা বলেছি, এবার বলুন কি খাবেন, চা না কফি? অর্জুন কিছু বলার আগেই মেজর বললেন, অনেক ধন্যবাদ। অর্জুন আজ প্রথমবার আমার কাছে এসেছে, ওকে আমি খাওয়াবো। ইচ্ছে হলে আপনি আমাদের সঙ্গে আসতে পারেন। মিস্টার আলাম্বা বললেন, আজ থাক, অনেক ধন্যবাদ। কিন্তু এই দেখুন, আসল কথাটাই আমি জিজ্ঞেস করিনি। আমার কাছে ওকে কি জন্য নিয়ে এসেছিলেন? কোনো প্রয়োজন? মেজর বললেন, সে তো বটেই, কিন্তু আপনার সমস্যাটা এতই তীব্র যে আমরা ভুলেই গেছিলাম কথাটা। অর্জুন, বলো। অর্জুন গলা থেকে লকেটটা খুলে সামনে ধরল। এরকম জিনিস আগে দেখেছেন? মিস্টার আলাম্বার চোখ ছোট হয়ে এলো। অর্জুন লক্ষ্য করলো একটু একটু করে তাঁর ঠোঁটে কাঁপুনি শুরু হলো। শেষ পর্যন্ত তিনি বলে উঠলেন, মাই গড! মেজর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? প্রায় ছোঁ মেরে লকেটটা হাতে নিয়ে ঝুঁকে পড়লেন ভদ্রলোক। উল্টে পাল্টে খুঁটিয়ে দেখে তাকিয়ে উঠে গেলেন দেওয়াল জোড়া র্যাকে সাজানো বইয়ের সামনে। 3-4টে বই হাতড়ে পাতা উল্টাতে লাগলেন। তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। শেষ পর্যন্ত একটি পাতায় তিনি স্থির হলেন। খানিকটা পড়ে আবার লকেট দেখে ঘুরে দাঁড়ালেন মিস্টার আলাম্বা। এই লকেট আপনি কোথায় পেয়েছেন? অর্জুন গোরক্ষনাথের ব্যাপারটা বলল। গোরক্ষনাথের গুরুদেব আফ্রিকায় কোনো বন্দর থেকে এই লকেটটি সংগ্রহ করে। সেটা জানাজানি হয়ে যাওয়ার পরে লোকটির প্রাণ সংশয় হয়। কোনো মতে পালিয়ে সে জাহাজে ওঠে, কিন্তু সেই জাহাজ সমুদ্রে ডুবে যায়। তবে লোকটি কোনো রকমে বেঁচে যায়। ওর শিষ্য গল্প করেছে যে কাঠ ভেবে সাপকে জড়িয়ে ধরে নাকি ভেসেছিল লোকটা। এটা আমি বিশ্বাস করি না। যা হোক, তারপর থেকে এই লকেটটাকে খুব পুজো করেছে লোকটা, এইটুকুই আমি জানি। মিস্টার আলাম্বা এগিয়ে এলেন বই আর লকেট নিয়ে। এই দেখুন, এই স্কেচটার সঙ্গে এই লকেটের কি মিল? ওরা দেখলো সত্যি এই লকেটের সাপের সঙ্গে স্কেচের সাপের পার্থক্য নেই বললেই চলে। মিস্টার আলাম্বা বললেন, অদ্ভুত ব্যাপার। আমার কাছে যে সাপের মূর্তি রয়েছে সেটাও এই শ্রেণীর। মুখের গঠন এক, কিন্তু ভঙ্গি আলাদা। এরা অত্যন্ত বিষধর সাপ। অর্জুন বলল, কাল রাত্রে টিভিতে বারংবার সাপের কথা হচ্ছিল। আমি যখন এয়ারপোর্টের কাস্টমসকে লকেটটা দেখায়, তখন একটা লোক সেটাকে দেখতে পায়। পরে লোকটা কাছে এসে ভালো করে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আমি জানি না, তার কাছ থেকে খবর পেয়েই হয়তো টিভিতে বারংবার আবেদন করা হচ্ছে ওটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। হয়তো হয়তো আপনি ঠিকই বলেছেন, কারণ এই বইতে লেখা হয়েছে আফ্রিকার নিচের দিকের দেশগুলোর উপজাতিরা এক সময় এই সাপকে ভগবান বলে মনে করত।
ওদের এক দলের সর্দার স্বপ্নে আদেশ পায় সর্পদেবতা মাটিতে পোঁতা আছেন। সেই সাপটিকে তিনি উদ্ধার করেন। অদ্ভুত ধাতব বস্তুতে তৈরি সেই সাপ। ওটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সর্দার এবং তার দলের উন্নতি হতে শুরু করে। অন্য দলগুলো ঈর্ষা করছে বুঝে সর্দার ঠিক এর ডুপ্লিকেট সাপ তৈরি করে, কিন্তু সেটি স্লেট পাথরের তৈরি বলে এর পার্থক্য বোঝা যায়। মূল সাপের মূর্তির চোখের তলায় একটি গর্ত আছে, যার মধ্যে কোবরার বিষ সঞ্চিত ছিল। ওই আসল মূর্তি চুরি হয়ে যায় সর্দারের মৃত্যুর পর। নকলটির মালিকানা নিয়েও ঝামেলা হয়, কিন্তু আসলটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তারা তখন আরেকটি বড় পাথরের সাপ তৈরি করে পুজো শুরু করলেও আসলটিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকে। পড়া শেষ করে লকেটটাকে ওপরে তুলে মিস্টার আলাম্বা বললেন, এই সেই আসল সাপ। মেজরের ফ্ল্যাট মাত্র দোতলার ওপরে, কিন্তু ওই ফ্ল্যাটে পা দেওয়া মাত্র সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছিল। নিউ ইয়র্কের গায়ে যে সমুদ্র, তার আওয়াজ নিচের ফ্ল্যাটে না গিয়ে ওপরের ফ্ল্যাটে এত জোরে আসছে কি করে? মিস্টার আলাম্বা মেজরের অনুরোধে সঙ্গে এসেছিলেন। অর্জুনের প্রশ্ন শুনে হেসে বললেন, ওটা সমুদ্রের আওয়াজ নয়, হাওয়ার শব্দ। এই দিকটায় সারা দিন রাত প্রবল বাতাস বয়ে যায় এই সময়। একটা সোফায় বসে পড়লেন তিনি। মেজর অর্জুনকে বললেন, এই ফ্ল্যাটে আগের বার আসোনি তুমি, কেমন লাগছে বলো? একজন অভিযাত্রী যখন ক্লান্ত হয়ে বিশ্রাম খোঁজে তখন এখানে এসে কদিন জিরিয়ে যায়। এখানে আমি সত্যি আনন্দে থাকি, তবে এই ম্যাক্সিমাম 3-4 মাস। ওয়েল মিস্টার আলাম্বা, আপনি আপসেট হয়ে পড়েছেন কেন? অর্জুনকে যখন আপনার কেসটা দিয়েছেন তখন নিশ্চিন্তে গল্প করুন। নিশ্চিন্ত নিশ্চিন্ত আমার পক্ষে হওয়া সম্ভব নয়। ধর্মবিশ্বাস মানুষকে কি ভয়ঙ্কর করে দেয় তা আমি জানি। যুক্তি লোপ পেয়ে যায়, ভদ্রতা মানবতাবোধ সব উধাও হয়ে যায়। সে তখন একটা বিভৎস রোবট মাত্র। মিস্টার আলাম্বা অসহায় গলায় বললেন। মেজর বললেন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার এখানে কিছুদিন থাকতে পারেন। আপনার এখানে তাতে আমার কি লাভ? ওরা চট করে আপনাকে খুঁজে পাবে না, আর আপনার একাও লাগবে না। যারা এ বাড়িতে আমার সন্ধানে একবার আসবে তারা এখানে পৌঁছাতে পারবে না এমন ভাবা ভুল হবে। তাছাড়া এখানে আমি কি নিয়ে বাঁচবো? আমার সমস্ত বইপত্র ওই ফ্ল্যাটে, আমার প্রিয় সংগ্রহগুলো ওখানে। ওদের ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব। না না, আপনারা যে আমার সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন তাতেই আমার ভালো লাগছে। রোজ যদি দয়া করে একবার ফোন করেন তাহলে একটা উপকার হবে। ফোন না তুললে জানবেন আমি মরে গেছি, তখন যা করবার। হঠাৎ মিস্টার আলাম্বা একদম অন্য প্রসঙ্গে চলে গেলেন। আমি একটু চা খাবো। নিশ্চয়। মেজর কিচেনের দিকে চললেন। টি ব্যাগের চা নয়, আমি শুনেছি পূর্ব ভারতের মানুষজন চায়ের পাতা জলে ভিজিয়ে খেতে ভালোবাসেন। সেটা তাঁরা এখানে দেশ থেকে আনিয়েও রাখেন। মেজর মাথা নোয়ালেন। ঠিকই শুনেছেন, আমার সংগ্রহে দার্জিলিং জেলার বিখ্যাত চা আছে। একটু সময় দিন, আপনারা কথা বলুন। মেজর চোখের আড়ালে চলে যেতেই মিস্টার আলাম্বা খপ করে অর্জুনের হাত ধরে বললেন, আপনি যদি আমার কাছে এসে থাকেন তাহলে আমার প্রাণের ভয় থাকবে না। আমি? অর্জুন হকচকিয়ে গেল। হ্যাঁ। কিন্তু আমার পক্ষে কদিন এখানে থাকা সম্ভব? তাহলে ওই লকেটটা আমাকে দিন, অন্তত কিছু দিনের জন্য। ওই লকেট আমার গলায় থাকলে ওরা কিছুতেই খুন করতে পারবে না। মিস্টার আলাম্বার চোখ চকচক করতে লাগলো। অর্জুন ফাঁপড়ে পড়ল। মিস্টার আলাম্বা যখন কথা বলছিলেন তখন তার চোখ কেবলই চলে যাচ্ছিল কিচেনের দরজার দিকে, অর্থাৎ উনি মেজরকে
এ ঘর থেকে সরিয়ে প্রস্তাবটা দিলেন। কেন? অর্জুন বলল, আমি একটু ভেবে দেখি। এতে নতুন কিছু ভাববার নেই মিস্টার অর্জুন। ওই লকেটটা আপনার কাছে কিছু নয়, একটা খেলনা। আপনার ধর্মের সঙ্গে এর কোনো মিল নেই। অথচ এই আমেরিকায় অনেক কালো মানুষ ওটাকে দেবতা বলে এখনো মনে করে। আপনি তো আমার কেস নিয়েছেন, বেশ, আপনার পারিশ্রমিক আমি বাড়িয়ে দেব। আবার হাত ধরতেই মেজরের গলা পেয়ে নিজেকে সংযত করলেন বৃদ্ধ। চায়ের ট্রে দু হাতে নিয়ে এসে টেবিলে রাখলেন মেজর। রেখে বললেন, এখন আমরা স্বচ্ছন্দে আমার যৌবনের দার্জিলিং শহরকে মনে করতে পারবো। কুয়াশা উঠে আসছে গাছ থেকে, ছায়া মাখা সাপের মতো পথ, ঘোড়ার ওপর পাহাড়ি মেয়ে, ক্যাভেন্ডার্সের রেস্তোরাঁর খোলা ছাদে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চায়ের কাপে চুমুক। আহ! পট থেকে চা ঢেলে দুজনের হাতে কাপ তুলে দিলেন মেজর। সঙ্গে সঙ্গে ঘরটা দারুণ মিষ্টি চায়ের গন্ধে ভরে গেল। মেজর বললেন, মিস্টার আলাম্বা, চুমুক দিন প্লিজ। কাপে ঠোঁট ছুঁয়েই মিস্টার আলাম্বা বলে উঠলেন, সত্যি বিউটিফুল। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি চা নিলেন না? নো, প্রত্যেক মানুষেরই উচিত তার নিজস্ব নিয়ম কানুন মেনে চলা। আমি রোজ ভোর 5টার সময় 1 কাপ করে চা খাই। নো মিল্ক, নো সুগার, একেবারে চা পাতার নির্যাস মাত্র, এবং ওই একবারই, আর নয়। তারপর তুমি সন্ধে পর্যন্ত যতবার বিয়ার খেতে বলবে খাবো, কিন্তু সন্ধ্যা নেমে গেলে মরে গেলেও বিয়ার খাবো না, তখন হুইস্কি। ওয়েল, মিস্টার আলাম্বা, স্টে উইথ আস, ইউ উইল বি হোমলি। আজ অর্জুনের ফোন পাওয়া মাত্র একটা টার্কি এনে জাম্পেস করে প্রসেসিং শুরু করে দিয়েছি। বেশ বড় প্রাণী। আপনি আমাদের সঙ্গে ডিনার করুন, কি আপত্তি আছে? মিস্টার আলাম্বা কিছু বলার আগেই অর্জুন বলল, আমার একটু অসুবিধা হবে। সুধা মাসিকে বলিনি কিছু, ওরা নিশ্চয়ই রান্না করে রাখবেন। ফোন করে দাও, বলো আজ রাত্রে ফিরবে না। অসম্ভব, মা জানতে পারলে গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেবে। মা? তোমার মা এই নিউ ইয়র্কে? না না, নিউ ইয়র্কে নয়, আপনি ঠিক বুঝবেন না। নিউ জার্সির নাম্বারটা দাও তো। পকেট থেকে নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার লেখা কাগজটা বের করে এগিয়ে দিল অর্জুন। ছোট্ট তারবিহীন টেলিফোন পকেট থেকে বের করে নাম্বার ডায়াল করে জিজ্ঞেস করলেন, ভদ্রমহিলার নাম কি বললেন যেন? কি মাসি? সুধা মাসি। উনি ইংরাজি জানেন না, ওর মেয়ে। ততক্ষণে মেজর কথা বলতে শুরু করেছেন। হ্যালো, আমি যে নাম্বারটি ডায়াল করলাম সেটি রিপিট করছি। গুড। আমি লোকে আমাকে মেজর বলে ডাকে, ওটাই এখন আমার নাম হয়ে গিয়েছে। সুদামাসি নামে যিনি এই বাড়িতে জলপাইগুড়ি থেকে এসেছেন তার সঙ্গে কথা বলতে চাই। মেজর এতক্ষণ খুব কায়দা করে ইংরেজিতে কথা বলছিলেন। এবার অর্জুনের দিকে একটা চোখ টিপে পরিষ্কার বাংলায় বললেন, নমস্কার সুদামাসি, আমি মেজর। আরে আপনি কি করে চিনবেন? জলপাইগুড়িতে যখন গিয়েছি তখন শ্রীমান অর্জুন আমাকে ভূতের মতো কাটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুরনো বন্ধু তো, নিউ ইয়র্কে এসেই আমার কাছে চলে এসেছে। আজ রাত্রে একটু খাওয়া দাওয়া। হ্যাঁ, কি বললেন? সর্ষে ইলিশ, মানে ভাপা ইলিশ? ভাপা নয়, সর্ষে। চিংড়ি পোস্ত? ওরে বাবা রে! ফুলকপির দেশি কোপ্তা? আমি যাব, নিশ্চয়ই যাব, এখনই যাচ্ছি। হ্যাঁ, অর্জুনকে নিয়েই আসছি, সেই জন্যই ফোনটা করা। হ্যাঁ, পায়েস আর পাটি সাপটা? মরে যাব। না না, কিন্তু মাসিমা, আমাদের আর এক বন্ধু মিস্টার আলাম্বা আছেন সঙ্গে, কম পড়ে যাবে না তো? ও ঠিক আছে, চলে আসছি। টেলিফোন অফ করে দাড়িতে হাত বোলাতে লাগলেন মেজর। অর্জুন কোনো কথা বলছিল না,
মেজরই মৌনতা ভাঙলেন। আসলে ওইসব খাবারের নাম ভুলেই গিয়েছিলাম। শোনা মাত্র নাভিকুণ্ডলিতে যেন টান লাগলো, আর রেজিস্ট করতে পারলাম না। বেশ তো, চলুন। অর্জুন হাসলো। আরে ওইসব টার্কি ফার্কি রোজই খায়, এ খোদ বাংলা মায়ের হাতের রান্না। এই যে স্যার, চলুন। মিস্টার আলাম্বার দিকে তাকালেন মেজর। আপনি একা রাঁধবেন না, আমি আপনার সঙ্গে আছি। ওখানে রান্নার কথা বলা মানে যিশুকে বাইবেল পড়ানো। আমরা এখানে ডিনার করছি না, অর্জুনের বাড়িতে। ঠিক অর্জুনের যদিও নয়, তবে ও নিয়ে মাথা ঘামাতে আমি আর রাজি নই। মেজর বললেন, নো নো, অসম্ভব, অন্য কোথাও আমি যেতে পারবো না। কেন? তোমরা বুঝতে পারছো না, আমার জীবন। মিস্টার আলাম্বাকে থামিয়ে দিল মেজর। আপনি বুঝতে পারছেন না, আজ যে ডিনার করবেন তা না করে বেঁচে থাকা মানে আপনার জীবনই বৃথা। তাছাড়া আমরা সঙ্গে আছি তো, অর্জুন আছে ওই লকেট পরে, নো ভয়। সন্ধে হয়ে গিয়েছিল, একই রাস্তা, জনমানব শূন্য, তার উপর ইলসে গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবু মুখ মাথা চাপা দিয়ে মিস্টার এমন ভঙ্গিতে গাড়িতে উঠলেন যে সাধারণ লোকই তাকে সন্দেহ করবে। মেজরের পাশে অর্জুন, পিছনে মিস্টার আলাম্বা। মিস্টার আলাম্বা জিজ্ঞেস করলেন, আমরা কোন দিকে যাচ্ছি? নিউ জার্সি, ক্লোস্টার টাউনে। ওখানে ব্ল্যাক নেই, তাই তো অর্জুন? আমি আজ দেখিনি। মিস্টার আলাম্বা বললেন, অর্জুন, একটা অনুরোধ করতে পারি? নিশ্চয়ই। সামনের উইন্ডস্ক্রিনে ওপরের হুকে তুমি লকেটটা টাঙিয়ে দাও। কেন? তাহলে লোকে সহজে দেখতে পাবে। মেজর এবার গলা তুললেন। আপনি এত ভয় পাচ্ছেন কেন? চুপটি করে বসুন। আজকের দিনটাই আলাদা, ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। তিনি গান ধরলেন। ইলশেগুড়ি বৃষ্টি পড়ে লাগছে ভারী মিষ্টি। অর্জুন সংশোধন করে, ওটা মেঘলা ভাঙা হবে। একই ব্যাপার। রবীন্দ্রনাথ কি খেতে ভালোবাসতেন হে? দুধ কলা সন্দেশ একসঙ্গে মেখে খেতে খুব ভালোবাসতেন। আমি খেলে আমার ব্লাড সুগার হয়ে যেত। আমরা এখন হাডসনের নিচ দিয়ে যাচ্ছি, মাথার ওপর নদী, আর আমরা যাচ্ছি সুড়ঙ্গ দিয়ে। কেমন লাগছে? দারুণ। অর্জুন বলল। সুড়ঙ্গ, কিন্তু সিনেমার মতো আলো ঝলমলে। হু হু করে গাড়ির পর গাড়ি ছুটে যাচ্ছে সুড়ঙ্গ পথ দিয়ে। এই সময় পিছনে সাইরেন বেজে উঠল। মেজর বললেন, কোন নির্বোধ আজ ধরা পড়লো কে জানে। ধরা পড়লো মানে? আরে মামার ডাক শুনতে পাচ্ছ না? মেজরের গাড়ি সুড়ঙ্গ থেকে বের হতেই দুরন্ত গতিতে একটি পুলিশের গাড়ি তাকে ওভারটেক করতে গিয়েও পারল না। কোনো মতে সংঘর্ষ বাঁচিয়ে মেজর চিৎকার করে উঠলেন, চোঁচো, ইঁদুর, পেঁচা, হিপোপটেমাস, পুলিশ বলে পাবলিকের মাথা কিনে নিয়েছিস নাকি? ডিনার খেতে দেবে না এমন প্ল্যান ছিল? পুলিশের গাড়ি পিছনে পড়ে গেছে। বীর দর্পে গাড়ি চালাচ্ছিলেন মেজর। হঠাৎ হাইওয়ের ওপর দাঁড়ানো পুলিশের গাড়ি থেকে নেমে দাঁড়ানো অফিসার হাত বাড়িয়ে দাঁড়াতে বলল। অতএব মেজর পাশের পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গায় গাড়ি দাঁড় করালেন। অর্জুন দেখল দুজন পুলিশ অফিসার রিভলভার উঁচিয়ে ধরে পায়ে পায়ে এগিয়ে আসছে। মেজর বললেন, নড়ো না, হাত মাথা স্থির রাখো। ওরা এতই ভীতু যে কোনো সময় ভয় পেয়ে গুলি ছুটতে পারে। আরশোলা ঘিলুও নিউ ইয়র্ক পুলিশের কাছে লজ্জা পাবে। ততক্ষণে দুজন অফিসার দুই জানলায় এসে গেছেন। নির্বিকার গলায় মেজর জিজ্ঞেস করলেন, ইয়েস অফিসার, আপনাদের জন্য কি করতে পারি? ডোন্ট মুভ, স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। পেপারস। মেজর একটা খাম বের করে দিয়ে দিলেন। অর্জুন দেখল তার দিকে যে পুলিশ অফিসার বন্দুক তাক করে আছে তার নিঃশ্বাসে রসুনের গন্ধ। এবার প্রথম অফিসার পিছনে তাকালো। হু ইজ হি?
is Professor Alamba. Bill knows him. হু ইজ দ্যাট বিল? মেজর অফিসারের দিকে তাকালেন। হাই ম্যান, তুমি তোমার নাম ভুলে যেতে পারো, কিন্তু বিলের নাম ভুলে যাওয়া তোমার একেবারে উচিত হয়নি। তোমরা পুলিশ স্টেশনে এসো। কেন? আমাদের অপরাধটা কি? সেখানে গেলেই জানতে পারবে। অগত্যা একটা পুলিশের গাড়িকে অনুসরণ করতে হলো। ডেস্কে পৌঁছেই মেজর বললেন, মিস্টার আলাম্বা, আফ্রিকার লোকশিল্পর এক্সপার্ট, একটা ফোন করতে চান অফিসার? তাকে সেটা কি করতে দেওয়া হবে? নিশ্চয়ই। কাকে করতে চান? মেজর পিছনে এসে দাঁড়ানো অফিসারকে দেখিয়ে বললেন, ওকে বললাম, উনি বুঝতেই পারলেন না। উনি হোয়াইট হাউসে ফোন করে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চান। মাই গড, আপনি বিল বললেন? সেই বিল? অফিসার এগিয়ে এলেন। এক মিনিট, আমরা একটু আগে একটা কল পেয়েছি। আপনার গাড়িতে একজন ভয়ঙ্কর লোক যাচ্ছে, যার উদ্দেশ্য আফ্রিকা থেকে আসা কালো মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া। মনে হচ্ছে মিস্টার আলাম্বাই সেই মানুষ। ওয়েল মিস্টার আলাম্বা, আপনার কিছু বলার আছে? মাথা নাড়লেন মিস্টার আলাম্বা। হ্যাঁ, ওরা আমাকে মারতে চায়। কারা? যাদের ধর্মীয় মূর্তি আমি না জেনে সংগ্রহ করেছি। আপনি যদি সেটা মিউজিয়ামে দান করে দেন তাহলেও আমি নিষ্কৃতি পাবো না। আপনার সঙ্গে যে কালো ছেলেটি ছিল, সে কোথায়? তাকে নিয়ে আসুন, মিস্টার আলাম্বা বললেন। কয়েক মিনিটের মধ্যেই সেই কালো অফিসার এগিয়ে এলেন। বললেন, তুমি আফ্রিকায় গিয়েছো? মিস্টার আলাম্বা প্রশ্ন করলেন। নো, কখনো নয়। তোমার পূর্বপুরুষ ওদেশ থেকে এসেছে? কোত্থেকে? এর নাম বলো। আই ডোন্ট নো। আমি আমেরিকান, সেটাই শেষ কথা। যে ফোন করে পুলিশকে আমাদের আটকাতে বলে, তার নাম কি? অদ্ভুত, আমি কি করে জানবো? মিস্টার আলাম্বা অর্জুনের দিকে তাকালেন। অর্জুন, ওকে দেখান। অর্জুন চট করে ভেবে নিল, নিউ ইয়র্কে কেউ যদি সন্দেহ করে পুলিশকে ফোন করে জানায়, তাহলেও নিউ জার্সির মাটিতে দাঁড়িয়ে কোনো পুলিশ অফিসারের পক্ষে সেটা অনুমান করা সম্ভব নয়। সে বলল, দেখিয়ে লাভ হবে না। আমি দেখতে চাই সেটা। অগত্যা অর্জুনকে জামার ভেতর থেকে লকেটটা বের করতে হলো। দেখুন তো, এই লকেটটা আপনার কাছে অর্থবহ কিনা। কালো অফিসার লকেটটি দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, এটা কি? অর্জুন মিস্টার আলাম্বাকে বলল, তাহলে দেখলেন? ইয়েস। প্রায় 15 মিনিট আলোচনা করলো অফিসাররা। তারপর সেই প্রথম জন এসে বলল, আমরা খুবই দুঃখিত। তোমরা কোথায় যাচ্ছিলে? মেজর ঠিকানা বললেন। অফিসার বললেন, ওখানে রাত্রে থাকবে? না, ডিনার খেয়ে ফিরে আসার ইচ্ছা ছিল। তা তোমরা আসতেই পারো। আমাদের একটা গাড়ি তোমাদের সঙ্গে থাকবে। তোমরা যখন ফিরে আসবে তখন হাডসন পর্যন্ত এসকর্ট করবে। এটা আমাদের কর্তব্য, বুঝলে? ঠিক তখনই সমস্ত চলাচল কাঁপিয়ে বিস্ফোরণের আওয়াজ হলো। সেই আওয়াজে কেঁপে উঠল সবাই। একজন অফিসার ছুটে এসে বলল, এদের কার উড়ে গেল। দাও দাও করে জ্বলছে মেজরের গাড়ি। থানার বাইরে দাঁড়িয়ে সমানে মেজর চিৎকার করে গেলেন, ওরে ছোঁচো, ইঁদুর, পেঁচা, হিপো, তোকে যদি আমি হাতের কাছে পেতাম না, ও মনের সুখে কি মা বানাতাম। রাত 10টা নাগাদ পুলিশ ওদের সুধামাসির বাড়িতে পৌঁছে দিয়ে গেল। যাওয়ার আগে মেজর যে কথা পুলিশের লোককে বলেছিলেন তা জীবনে ভুলবে না অর্জুন। মেজর বলেছিলেন, এই অবধি পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অফিসার। এরপর আপনাকে থাকতে বলছি না, কারণ সর্ষে ইলিশ অথবা চিংড়ি পোস্ত শেয়ার করা আর আমার পক্ষে সম্ভব নয়। গুড নাইট। অফিসার কিছুই বুঝতে না পেরে বলেছিল, পার্ডন? সে তো গড়েই দিয়েছি, গুড নাইট। অর্জুন এগিয়ে গিয়ে বোতাম টিপল। ভেতর থেকে দেখে নিয়ে অঞ্জনাদি দরজা খুললেন। অর্জুনকে কিছু বলতে গিয়ে সামলে নিয়ে
অত্যন্ত শিক্ষিত গলায় মেজর এবং মিস্টার আলাম্বাকে স্বাগত জানালেন। ওদের বসার ঘরে নিয়ে এসে সোফায় বসিয়ে বললেন, হাই, আমি অঞ্জনা, সুধামাসি আমার মা। প্রাথমিক পরিচয় হয়ে যাওয়ার পর অঞ্জনাদি জিজ্ঞেস করলেন, আমাদের বাড়িতে পুলিশের গাড়িতে চেপে কেউ প্রথমবার এলো, কোনো অসুবিধা হয়েছিল? মেজর তার কাঁচা প্রায় নেই পাকা দাড়িতে আঙুল ঢোকালেন। হ্যাঁ, একটু। কি হয়েছিল? অবশ্য যদি জানাতে আপনাদের আপত্তি না থাকে। না, জানানো ছাড়া কোনো উপায় নেই। কি বলো অর্জুন? আবার গাড়িটা উড়ে গেছে, মানে টাইম বোম বা সেই জাতীয় কিছু একটা দিয়ে উড়িয়ে দিয়েছে কেউ। সে কি? কোথায়? কখন? একটু আগে খোদ পুলিশের ডেরায় পার্ক করে রাখা ছিল, সেই গাড়ি উড়ে গেল। নিজের গাড়ি বলে বলছি না, ঠিক ফিল্মের গাড়ির মতো সিন তৈরি হয়েছিল। কিন্তু দেখুন, রাত অনেক হয়েছে, আমরাও ক্ষুধার্ত, মিস্টার আলাম্বাও স্বাভাবিক নন। যদি ডিনার পরিবেশন করেন তাহলে এখনই তোড়জোড় করুন, তবে তার আগে ড্রিঙ্ক সার্ভ করতে পারেন। আমাদের ডিনার তৈরি। ওহো, তাহলে একটা স্কচের বোতল চটপট এনে দিন। আপনি যদিও বাঙালি মহিলা, তবে আমেরিকায় বেশ কিছুদিন আছেন বলে কথাটা বলা গেল। গ্লাস নিয়ে আসার দরকার নেই, অর্জুন খায় না, অন্তত আগে খেত না বলেই জানি। মিস্টার আলাম্বার ইচ্ছা হলে বোতল থেকেই চুমুক মারবেন। মেজর দাড়ি চুলকে যাচ্ছিল। অঞ্জনাদি কিন্তু যেভাবে পরিবেশন করতে হয় সেভাবেই করলেন। মিস্টার আলাম্বা এক পেগ হুইস্কি নিয়ে গম্ভীর মুখে চুমুক দিলেন। মেজর পুরো গ্লাস ভর্তি করে চুমুক দিতেই সুধামাসি বেরিয়ে এলেন হাত জোর করে। অর্জুন আলাপ করিয়ে দিল। গ্লাস টেবিলে রেখে মেজর বললেন, আপনার রান্নার নাম শুনেই ছুটে এসেছি, কিন্তু এই একটা অভ্যেসটা বদ জানি। মানে কিছু খাওয়ার আগে একটু এটা খেয়ে নেওয়া। শুনলাম কে নাকি বোমা মেরে গাড়ি উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তবে আমাদের ক্ষতি তেমন হয়নি, ইন্স্যুরেন্স করা ছিল। তবে সর্ষে ইলিশ। 1 মিনিট, ওসব জিনিসের স্বাদ পেতে গেলে জিভ পরিষ্কার রাখতে হয় যে। মেজর গ্লাস তুলে চুমুক দিতে গিয়ে কথাগুলো শুনে থমকে গেলেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের আলাদা স্বাদ আছে। চিংড়ির স্বাদ আলাদা, আবার ইলিশের স্বাদ তার নিজের। যে মশলা পড়েছে তার নিজের স্বাদ আছে। আমার শ্বশুর মশাই রায়বাহাদুর সাহেব ওইসব জিনিস খেতেন। শুনলাম উনি নাকি খাবারে কোনো স্বাদ পাচ্ছেন না। সুধামাসি বলতেই গ্লাস টেবিলে নামিয়ে মেজর উঠে দাঁড়ালেন। চলুন সবাই ডিনারে যায়। মিস্টার আলাম্বা এক পেগ মদ তাও শেষ করতে পারছেন না। এই রাত্রের খাওয়ার টেবিলের স্মৃতি অর্জুনের অনেক কাল মনে থাকবে। একেবারে শিশুর মতো খেয়েছিলেন মেজর। ফুলকপির প্রিপারেশন এত ভালো হয়। ভাতের সঙ্গে আলু সেদ্ধ সর্ষের তেল মেখে দিয়েছিলেন সুধামাসি, কাঁচা লঙ্কা পাশে। তাতেই তিনি প্রথমে উদ্বুদ্ধ হন। প্রতিটি খাবার খাচ্ছেন আর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। এমনকি মিস্টার আলাম্বার হাঁড়ি মুখে হাসি ফুটল যখন চিংড়ি পোস্ত খেতে লাগলেন। মিষ্টিতে পৌঁছে মেজরকে রোখা গেল না। চিৎকার করে বললেন, এইরকম খাবার পেলে আমি মদ্যপান ছেড়ে দিতে পারি। আহা! সুধামাসি বললেন, আজ আমার জামাইয়ের জন্মদিন কি না? আচ্ছা, তিনি কোথায়? ওহো, গলা নামিয়ে বললেন, কি যেন হয়েছে? অ্যাক্সিডেন্ট, তবে এখন অবস্থা ভালো, হাসপাতালে আছেন। অঞ্জনাদি বললেন, ওর স্বাস্থ্য চটজলদি ফিরে আসুক। জলের গ্লাস ওপরে তুলে বললেন মেজর, গলা পর্যন্ত খেয়ে ফেললাম, এখন একটা বালিশ না পেলেই নয়। অঞ্জনাদি বললেন, বালিশ কেন, বিছানায় তৈরি। ওহ, এর চেয়ে সুখবর আর কি হতে পারে। এই যে আফ্রিকা বিশেষজ্ঞ, বাঙালি মেয়ের গুণ দেখতে পাচ্ছ? বাংলায় প্রশ্নটি করা বলে কিছু না বুঝে পায়েস খেতে খেতে হাসলেন মিস্টার আলাম্বা। কিন্তু ডিনার টেবিল থেকে উঠে মিস্টার আলাম্বা রাত্রে
এ বাড়িতে থাকতে চাইলেন না। তাকে ওই রাত্রে নিউ ইয়র্কে ফিরে যেতেই হবে। মেজর অনেক বোঝালেন, তার তখন শুয়ে পড়তে ইচ্ছা করছে। সঙ্গে গাড়ি নেই, যদি থাকতো এত খাওয়ার পর অত দূরে চালিয়ে যেতে ইচ্ছা করতো না বলে তার মুখ দেখে মনে হচ্ছিল। উড়ে গিয়ে তার ভালোই হয়েছে। শেষ পর্যন্ত মিস্টার আলাম্বার ইচ্ছাই মান্য হলো। টেলিফোন করলেন অঞ্জনাদি। মিনিট তিনেকের মধ্যে ট্যাক্সি এসে গেল দরজায়। মিস্টার আলাম্বা ঘড়ি দেখলেন, প্রায় মধ্যরাত। তিনি অর্জুনকে বললেন, আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন তো? ও কেন যাবে? মেজর আপত্তি করলেন। ও বাড়ি থেকে আমাদের পৌঁছতে চললো, আমরা একবার ওকে পৌঁছতে আসলাম, সারা রাত এই চলুক আর কি। কিন্তু মিস্টার আলাম্বার অবস্থা থেকে মায়া হচ্ছিল অর্জুনের। একেবারে নার্ভাস হয়ে গিয়েছেন। সুধামাসির সঙ্গে কথা বলে গাড়িতে উঠল অর্জুন। মিস্টার আলাম্বাকে মাঝখানে রেখে সে এবং মেজর দুদিকে বসে পড়ল। ট্যাক্সিওয়ালা ঠিকানা জানতে চাইলে মেজর সেটা বলতে চাচ্ছিলেন, কিন্তু মিস্টার আলাম্বা দ্রুত বলে উঠলেন, জ্যাকসন হাইট। মেজর অবাক হয়ে ঘুরে তাকাতে ইশারায় জানালেন চুপ করে থাকতে। দিনের বেলায় যে পথ নির্জন, রাতের বেলায় সেখানে শব্দ খুঁজেও পাওয়া যাবে না। শুধু হুশাস গাড়ি ছুটে যাচ্ছে মাঝে মাঝে। মেজরের চোখ বন্ধ, নাক ডাকছে। মানুষটি কত অল্পে সন্তুষ্ট থাকেন। হাডসন পেরিয়ে জ্যাকসন হাইটে ট্যাক্সি পৌঁছে গেলে মিস্টার আলাম্বা ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। মেজর তখনও ঘুমোচ্ছেন। মিস্টার আলাম্বা বললেন, এই ঝটপট ওকে ডাকুন, এরকম জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। মেজরকে ঘুম থেকে তুলে রাস্তায় নামাতে প্রচুর পরিশ্রম করতে হলো। সোজা হয়ে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, আমি কোথায়? জ্যাকসন হাইটে। অর্জুন বলল। কি? এই ভীতু লোকটাকে নিয়ে ভারী মুশকিলে পড়া গেল দেখছি। ট্যাক্সিটা চলে গিয়েছিল। দ্বিতীয় একটা ট্যাক্সি সামনে এসে দাঁড়াতেই মেজর চেঁচিয়ে উঠলেন, আরে শুটকি মাছ, তুমি? আসেন দাদা, কি সৌভাগ্য। কোথায় ছিলা ভাই? তোমার সারাই সর্ষে ইলিশ খাইলাম আজ। ট্যাক্সির ভেতর শরীর চালান করে দিয়ে ইশারায় বললেন আলাম্বাকে ডেকে আনতে। মিস্টার আলাম্বা একটু দূরে ঠিক লাইট পোস্টের মতো দাঁড়িয়েছিলেন। অর্জুন গিয়ে তাকে বলতেই এদিকে তাকালেন। অর্জুন বলল, মেজরের চেনা ট্যাক্সিওয়ালা। শোনা মাত্র দৌড়ে ফিরে এসে ট্যাক্সিতে উঠলেন তিনি। অর্জুন আশেপাশে তাকিয়ে দেখল দৃশ্যটি দেখার মতো কেউ এখানে নেই। ট্যাক্সি চলছিল। ড্রাইভারের সামনে রেডিওতে সমানে খবরাখবর এবং নির্দেশ ঘোষিত হয়ে চলেছে। ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো, এই রাইতে জ্যাকসন হাইটে কি করতে গিয়েছিলেন দাদা? দাওয়াত ছিল নাকি? মেজর বললেন, মরণের বাসায়। আপনি কি যে কন? ট্যাক্সিওয়ালা একটু জোরেই বলল। হঠাৎ মিস্টার আলাম্বা চেঁচিয়ে উঠলেন, সাইলেন্স, সাইলেন্স প্লিজ। কয়েক সেকেন্ড সব চুপচাপ, শুধু রেডিও বেজে যাচ্ছে। ট্যাক্সিওয়ালা বলল, ওই সাফের কথা বিকাল থেকে প্রায়শই বলতেছে, পাগল। মিস্টার আলাম্বা মেজরকে বললেন, বাড়ির সামনে ট্যাক্সি ছাড়বেন না, দূরে রেখে হেঁটে যাব আমরা, বুঝতে পারছেন? কোনো চান্স নেই। এই ছোকরা আমার ফ্ল্যাট পর্যন্ত জানে, তবে বিশ্বস্ত। মেজর হাত নাড়লেন। অর্জুন জিজ্ঞেস করলো, আপনি বাংলাদেশের? দাদার লাইগা অনেকবার পরিচয় হয়েছে। আমার নাম রতন রহমান। এখানে ট্যাক্সি চালাতে অসুবিধা হচ্ছে না? প্রথম প্রথম হয়তো, তবে পুলিশ তো খুব ভালো, তাদের সাহায্য পাওয়া যায়। দাদারে কয়েছিলাম সুটকি খাওয়ামু, লইটা সুটকি, উনি সেটা ভোলেন নাই। রাস্তাটা চিনতে পারছে অর্জুন। এই পথেই মেজর তাকে নিয়ে গিয়েছিলেন। মেজরের ফ্ল্যাট যে অট্টালিকায়, তার সামনে পৌঁছেই সে দুটো গাড়ি দেখতে পেল। গাড়ি দুটো অদ্ভুতভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। ট্যাক্সি থামতেই দুটো গাড়ির দরজা প্রায় একসঙ্গে খুলে গেল। অর্জুনের মনে হলো বিপদ সামনে। সে রতন রহমানকে বলল, বিপদ, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওদের মাঝখান দিয়ে বেরিয়ে যান। রতন যে এত দ্রুত সেটা করবে অনুমান করেনি অর্জুন।
যারা গাড়ি থেকে নেমেছিল তারাও ভাবতে পারেনি। ছিটকে রাস্তার দুপাশে সরে গেল ওরা। ট্যাক্সিটা সোজা চলে এলো আর একটি বড় রাস্তায়। রতন বলল, বলেন। অর্জুন মেজরের দিকে তাকালো। তিনি তখন ঘুমোচ্ছেন। মিস্টার আলাম্বা সিঁটিয়ে বসে আছেন। অর্জুন বলল, ভাই রতন, ওরা আমাদের শত্রু, ওদের হাত থেকে আমাদের বাঁচান। তাই কন, ওরা বাঙালিরে চেনে না। জয় বাংলা। কি দুরন্ত গতিতে গাড়ি ঘুরিয়ে আবার ছুটে গেল রতন রহমান, তা বিশ্বাস হতো না চোখে না দেখলে। দুটো গাড়ি তখন সবে চলা শুরু করেছিল। ওই গতিতে ট্যাক্সিকে ছুটে আসতে দেখে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগে নিজেরাই রেলিংয়ে ধাক্কা খেলো। বেরিয়ে এলো ট্যাক্সিটা। মেজর চোখ মেলে বললেন, কত দূর? একটুও চিন্তা করবেন না দাদা, আমি আসি। এই ফাইটিং সিন আমি হিন্দি সিনেমা দেখা শিখেছি। আরে আরে, তুমি ছুটছ কেন? মেজর উঠে বসলেন। অর্জুন দ্রুত তাকে ঘটনাটা জানিয়ে দিল। মেজর বললেন, জব বাবা, এর মধ্যে টেরও পেয়ে গেল। অর্জুন ঘাড় ঘুরিয়ে দেখল দুটো গাড়ি প্রবল গতিতে ছুটে আসছে তাদের পিছনে। রতন তখন তার ওয়্যারলেসে কথা বলছিল। ক্যাব নাম্বার XYZ303, হেল্প হেল্প মি প্লিজ। বলি সেটা বন্ধ করে বলল, আমি লেফটে টার্ন নিয়ে থামাবো, আপনারা জলদি গাড়ি থেকে নামতে পারবেন? শিওর, কিন্তু আমি ওদের ফেস করতে চাই। ওনারা আর আসতেছেন না, পুলিশের বাঁশি শুইনাই ভাগছেন। পুলিশে শুইলে কি সব হয় না, তাই নামতে কইলাম। বাঁদিকে ঘুরে গাড়ি টানাতেই ওরা দ্রুত নেমে পড়তেই রতন ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেল। ওরা দৌড়ে একটা ক্যাফের মধ্যে ঢুকে পড়তেই শুনল, গুড মর্নিং স্যার, আপনাদের বসতে অনুরোধ করছি। মেজর বললেন, আই এম সরি স্যার, কিন্তু আপনাদের টয়লেটের জন্য এখানে ঢুকতে হলো। অবশ্য যদি আপত্তি থাকে। ওহো নো নো প্লিজ। ভদ্রলোক ডান দিকে হাত প্রসারিত করলেন। অর্জুন দেখল রাত প্রচুর হলেও কাফে একেবারে খালি নয়। ওরা তিনজনই টয়লেটে পৌঁছলেন। একসঙ্গে দুজনের বেশি যাওয়া যাবে না। বয়স্কদের যেতে দিয়ে অর্জুনের মনে হলো তার প্রয়োজন নেই, খামোকা যাচ্ছিল। সে কাফের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে সেই মালিক অথবা ম্যানেজারের খপ্পরে পড়ল। ইটস এ নাইস মর্নিং স্যার, হাউ অ্যাবাউট এ কাপ অফ কফি উইথ লিকার? সরি, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। Look sir, if you start the day with coffee, It's not day, it's midnight. it's 1:30 am, so we can call it morning. ঠিক তখনই দরজা ঠেলে একটি লোক এবং একজন মহিলা ঢুকলেন। দুজনেরই বেশ নেশা হয়ে গিয়েছিল বোঝা যাচ্ছে। লোকটি মহিলার হাত ধরে একটা খালি টেবিলের দিকে যেতে যেতে বলল, No, I will die. আরে আমি যে এটা জানি তা কেউ জানে না। ম্যানেজার বা মালিক হাত নাড়ল। হাই জিম, আফটার এ লং গ্যাপ। লোকটা তার বান্ধবী বা স্ত্রীকে ছেড়ে এগিয়ে এলো ম্যানেজারের কাছে। Mad money, lot of money. Do you know? চলতে চলতে লোকটা অর্জুনের দিকে তাকাতেই অর্জুন চমকে উঠল। লোকটা বলল, Hey man, I've seen you somewhere. Who are you? I am your friend. অর্জুন হাসার চেষ্টা করলো। Oh, then join us. Come please. হাত ধরে টানতে টানতে জিম অর্জুনকে নিয়ে গেল সেই টেবিলে যেখানে মহিলা একা বসেছিলেন। এই সময় মেজর এবং মিস্টার আলাম্বা টয়লেট থেকে বেরিয়ে আবার ম্যানেজার বা মালিকের খপ্পরে পড়লেন। মেজর হাত তুলে চালিয়ে যেতে বলে মিস্টার আলাম্বাকে নিয়ে অন্য একটি টেবিলে গিয়ে বসলেন। মহিলা বললেন, জিম, আর ইউ অল রাইট? Absolutely. Look, darling, here's my friend. মহিলা মাথা নাড়লেন। তোমরা কি অনেক দিনের বন্ধু? না, 3 দিন আগেই আলাপ হয়েছে। 3 দিন? মহিলা অবাক হয়ে জিমের দিকে তাকালেন। সে চোখ বন্ধ করে আছে। মহিলা বললেন, 3 দিন আগে তো জিম বিদেশে ছিল, তাই না জিম? Yes, darling. আমার সঙ্গে এয়ারপোর্টে আলাপ হয়, প্রথমে হিথ্রোতে, পরে JFK-তে।
উনি আমায় চিনতে পারছেন না। দাঁড়ান মিস্টার জিম, আমি যদি কাস্টমস অফিসারকে বলে দিতাম যে আপনি দাঁতের নিচে লুকিয়ে কিছু নিয়ে এসেছেন, তাহলে কি হতো? জেলে থাকতেন এই সময়, তাই না? তাহলে না বলে বন্ধুর কাজ করেছি আমি, তাই না? জিম ছোট চোখে তাকে কিছুক্ষণ দেখলো। হঠাৎ শরীরের সব রক্ত তার মুখে উঠে এলো। এয়ারপোর্টের স্মৃতি মনে পড়ে যাওয়ায় সে বোধহয় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু অর্জুন বলল, একটা শব্দ করলে তুমি খুন হয়ে যাবে, আমার সাপ তোমাকে মারবে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল জিম। না না, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ। তুমি খুব খারাপ লোক, তাই না? আমি মানছি আমি খুব খারাপ। এয়ারপোর্টে তোমাকে ধরিয়ে দিইনি কেন জানো? আমি বলার পর যদি ওরা তোমার মুখে ব্যাগ না পেত, তাহলে আমি বেইজ্জত হয়ে যেতাম। অর্জুন বলল, আমি ভেবেছিলাম তুমি বলবে, তাই পেটে চালান করে দেব ভেবেছিলাম, কিন্তু ভাগ্যিস সেটা করিনি। ওরা আমার পেটের ভিতরটা পরীক্ষা করেছে, দাঁতের নিচটা কেউ দেখেনি। $1,00,000 মাল আমি আমি পেয়েছি 10,000। আমার কথা কজনকে বলেছো? কাঁধ নাচালো জিম, উত্তর দিল না। তুমি কি আফ্রিকান? অর্জুন জিজ্ঞেস করলো। ইয়েস, আমি মুলাটো, বাবার সাদা চামড়া, নাক মুখ পেয়েছি। কজনকে বলেছো আমার কথা? শুধু বসকে, আর কাউকে বলিনি। কে তোমার বস? অর্জুন গলা নামালো। প্লিজ ডোন্ট আস্ক মি দ্যাট। লোকটা সরে গেল কিছুটা। অর্জুন পকেট থেকে লকেটটা বের করে জিজ্ঞেস করলো, এটার দিকে তাকিয়ে দেখো, কে আমাদের খুন করতে আজ এত ব্যস্ত হয়েছে বলো। লকেটটার দিকে তাকিয়ে থাকতে থাকতে জিমের মুখের চেহারা অবিশ্বাস্য রকমের বদলে গেল। সে দ্রুত মাথা নাড়তে লাগলো। জানে না, তুমি মিথ্যা বলছো। না, আমি মিথ্যা বলছি না। তারপর জিম খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, বসকে একটা ফোন করলেই সব জানতে পারবে। তুমি তোমার বসকে বলবে না আমি এখানে আছি, ঠিক আছে? পকেট থেকে ছোট্ট রিসিভার বের করে নম্বর ডায়াল করলো জিম। কয়েক সেকেন্ড বাদে বলল, I'm Jim. I want to talk to boss. ওপাশ থেকে বোধহয় নেতিবাচক কিছু বলা হয়েছিল। জিম রেগে গেল। You people don't know what is what. This is me who gave information that the locket has arrived at last at USA. Do you know? Oh, thank you. Hello. Oh, boss. This is Jim. Did you find Jim? No. I heard something. Huh? I am talking from a cafe. ছোঁ মেরে ওর হাত থেকে যন্ত্রটা কেড়ে নিয়ে অফ করে দিল অর্জুন। এমন কথা ছিল না। মহিলা বললেন, হ্যাঁ জিম, এখানকার কথা তো বসকে না বলার কথা ছিল। অর্জুন উঠে দাঁড়ালো। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, তুমি বিশ্বাসঘাতকতা করার চেষ্টায় ছিলে। এর জন্য তুমি ঠিক সময়ে শাস্তি পাবে। অর্জুন জামার তলা থেকে লকেট বের করে দেখালো। সঙ্গে সঙ্গে টেবিলের ওপর শুয়ে পড়ল জিম। Oh no, প্লিজ আমাকে ক্ষমা করো, সাপের দেবী আমাকে মেরে ফেলবে। উনি 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 তোমার বুকে আছেন, হ্যাঁ তোমার কথা শুনবেন। তাহলে আমাকে সাহায্য করো। লকেটটাকে আবার জামার তলায় ঢুকিয়ে দিল অর্জুন। কি সাহায্য চাও? তোমার বসকে আবার ফোন করে জিজ্ঞেস করো আমার খবর সে পেয়েছে কিনা। বস নিশ্চয় ক্ষেপে আছে। আগের বার কথা বলতে দাওনি তুমি, একটা কিছু বানিয়ে বলবে। যন্ত্রটা ফেরত দিল অর্জুন। আবার জিম নম্বর টিপল। তারপরের কথাবার্তা এই রকম।
হ্যালো, হ্যাঁ জিম বলছি। সরি বস, একটা বাজে লোক সামনে এসে গিয়েছিল। হ্যাঁ, সে লোকটার খবর পেয়েছেন? ও না, তবে শুনলাম আফ্রিকায় কোনো একটা ব্যাপার নিয়ে মার্ডার হবে আজকালের মধ্যে। না না, আমার কোনো দরকার নেই, আমি কথা বলছি রাস্তা থেকে। এই সময় ক্যাফের ম্যানেজার অথবা মালিক এগিয়ে এসে বললেন, ইয়েস লেডি অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের কি ড্রিঙ্ক দেব তা যদি অনুগ্রহ করে বলেন। জিম চট করে অফ করে দিল যন্ত্রটা, তারপর চিৎকার করে বলল, তুমি আর এখানে আসার সময় পেলে না গাধা? এর কথা শুনে বস বুঝে যাবে আমি মিথ্যা কথা বলছি। আর গলা যদি চিনতে পারে, উফ, এখনই ঠিক খবর নিয়ে নেবে কোত্থেকে ফোন করেছি। চলো কেটে পড়ি, এখানে থাকলে মারা পড়বো আমি। মহিলাকে নিয়ে উঠে দাঁড়ালো জিম, তারপর মালিক অথবা ম্যানেজারকে বলল, এই যে কেউ যদি এসে তোমাকে প্রশ্ন করে জিম এসেছিল কি না, তাহলে বলবে যে 1 মাস তুমি আমাকে দেখোনি। ডু আন্ডারস্ট্যান্ড? ওকে বয়, নইলে মরার আগে আমি তোমাকে মারবো। অর্জুন ওদের পিছন পিছন ক্যাফের বাইরে চলে এলো। মেজর এবং মিস্টার আলাম্বাও বেরিয়ে এলেন। অর্জুনকে দেখে জিম বিরক্ত হলো। আহ, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে? কেন? তোমার বসকে জিজ্ঞেস করব কেন আমাদের খুন করার চেষ্টা হচ্ছে। ও, বস তো তোমাদের সন্ধান এখনো পায়নি, হয়তো অন্য কাউকে মারতে গিয়ে, বুঝতেই পারছো, অ্যাক্সিডেন্টালি। আমাদের ছেড়ে দাও। তুমি কোথায় থাকো? আমি তোমার ক্ষতি করব না, প্রমিস। ক্ষতি তুমি ইচ্ছা করলেই করতে পারো। এই সময় মেজর একটা ট্যাক্সি ডাকলেন। অর্জুন, এবার বাড়ি যাব। অর্জুন জিমকে বলল, তোমরা আমাদের সঙ্গে যেতে পারো। জিম মহিলার দিকে তাকাতেই মহিলা তার ব্যাগ খুলে একটা কার্ড বের করে এগিয়ে দিল অর্জুনকে। এটা আমার অ্যাড্রেস, আমাকে ফোন করলেই জিমের খবর পেয়ে যাবেন। জিম ওর বসকে খুব ভয় পাচ্ছে, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। কার্ড নিয়ে অর্জুন ট্যাক্সিতে উঠল। গাড়িটা সামান্য গতি নিয়েছে কি নেয়নি, পিছনে গুলির আওয়াজ হলো। অর্জুন দেখল জিম মাটিতে লুটিয়ে পড়েছে, মহিলা হতভম্ব, রাজপথ শূন্য। দৃশ্যটা চোখের আড়ালে চলে গেল ট্যাক্সি বাঁক নিতেই। মেজর বললেন, কি হলো? মিস্টার আলাম্বা ঘুরে ঘুরে দেখছিলেন কোনো গাড়ি অনুসরণ করছে কিনা। নিঃসন্দেহ হয়ে তিনি বললেন, আমরা প্রধান দরজা দিয়ে বাড়িতে ঢুকবো না। তাহলে? মেজর অবাক হলেন। পিছনের দরজাটা দিয়ে দোতলায় আসা যায়, ওখানে লিফট। ওহ, আমার লিফট থামে না। দোতলা থেকে 3 তলায় ওঠার সিঁড়িও নেই, কি হবে? আপনি চিন্তা করবেন না, আমি আছি। কিছু মনে করবেন না মেজর, এই সময়টুকু যদি দয়া করে না ঘুমান। ঠিক আছে ঠিক আছে। একেবারে বাড়ির দরজায় এসে ট্যাক্সি ছেড়ে দেওয়া হলো। এই মুহূর্তে যে কোনো দিক থেকে গুলি ছুটে আসতে পারে এমন সম্ভাবনার কথা মাথায় রেখে ওরা দ্রুত চলে এলো বাড়িটির সিঁড়িতে। অর্জুন দেখল আগে মিস্টার আলাম্বা, তার পিছন মেজর। ভূতে তাড়া করলে মানুষ যেভাবে ছোটে বলে গল্পে পাওয়া যায় সেইভাবে ছুটছেন। কাঁচের দরজা ঠেলে লিফটের সামনে পৌঁছে মেজর একটু ধাতস্থ হলেন চেনা পরিমণ্ডল পেয়ে। হ্যাঁ, কত রাত হলো? অনেক হয়েছে। একদিন কোনো চার্ম ছিল না লাইফ। হ্যাঁ বুঝলে অর্জুন, মাংসের ঝোল উইদাউট সল্ট। ওহো, সর্ষে ইলিশটা দারুণ ছিল হে। তা আজ রাত্রে বেশ জমকালো ব্যাপার ঘটলো। লোকটা মরে গেল নাকি? কোন লোকটা? ওই যে ক্যাবের ভেতর যার সঙ্গে কথা বললে।
বেরিয়ে এসেও বুঝতে পারছি না। লিফট এসে গেল। মেজর বললেন, চলো, যতক্ষণ ঘুম না আসছে এ নিয়ে গল্প করা যাক। কিন্তু নিজের ফ্লোরে লিফট দাঁড়ানো মাত্র মিস্টার আলাম্বা অর্জুনের হাত চেপে ধরলেন। প্লিজ আমার সঙ্গে এসো, আমি আমি একা থাকতে সাহস পাচ্ছি না। মেজর বললেন, এখানে কে আসতে সাহস পাবে? পেতে কতক্ষণ? ওরা কি করে জানলো আপনার গাড়িতে আমি বসে আছি? তা অবশ্য, কিন্তু এ বাড়ির সিকিউরিটি লিফটে উঠবে কি করে কার্ড পাঞ্চ না করলে? তবু বলছেন যখন, আচ্ছা অর্জুন, গুড নাইট। মেজর নিষ্প্রভ গলায় বললেন। অর্জুন বলল, আপনিও আসতে পারেন মেজর। না না, আমার অত ভয় ডর নেই। সেবার একদল ম্যান ইটারের সঙ্গে 5 ঘন্টা একা ছিলাম, ডু ইউ নো? তাছাড়া যার ফ্ল্যাট তিনি না বললে যায় কি করে? তা ঠিক। আচ্ছা, গুড নাইট। অর্জুন লিফট থেকে নেমে দাঁড়াতেই লিফট ওপরে চলে গেল। মিস্টার আলাম্বা জিজ্ঞেস করলেন গলা নামিয়ে, সঙ্গে অস্ত্র আছে? না, নেই। কেন? আমার সঙ্গে আছে, কিন্তু উত্তেজিত হলেই আমি নার্ভাস হয়ে পড়ি, হাত কাঁপে, ডান দিক বাঁ দিক হয়ে যায়। পকেট থেকে একটা ছোট্ট পিস্তল বের করে অর্জুনকে দিলেন তিনি। আমার ভয় হচ্ছে, ওরা আগে ভাগে ফ্ল্যাটে ঢুকে আমার জন্য অপেক্ষা করছে। তুমি কি ভারতবর্ষে জেমস বন্ডের কোনো ছবি দেখেছো? হ্যাঁ, দেখেছি। ফলো হিম। জেমস যেমন করে সতর্ক ভঙ্গিতে ঘরে ঢুকতে, ঠিক তেমনি ভাবে তুমি ঘরে যাও, পরীক্ষা করো কেউ আছে কি না। মিস্টার আলাম্বা দরজা নিঃশব্দে চাবি ঘুরিয়ে খুলে দিলেন। কোথাও কোনো শব্দ নেই। অর্জুনের মনে হচ্ছিল মিস্টার আলাম্বার সন্দেহ করা নিরর্থক নয়। দেওয়াল ঘেঁষে ভেতরে ঢুকে সে যখন আলো জ্বালাতে পারল, তখন কয়েক মিনিট চলে গেছে। ফ্ল্যাটে কেউ নেই। দরজা ভালো করে বন্ধ করে মিস্টার আলাম্বা বললেন, আর কোনো দিক থেকে খুনি এখানে ঢুকতে পারবে না, শুধু বাথরুমের ওই জানলাটা ছাড়া। বড্ড পলকা, জোরে ধাক্কা দিলেই ভেঙে যাবে। অর্জুন সেদিকে উঁকি মেরে দেখল অনেক নিচে রাস্তা, অর্থাৎ এদিক দিয়ে উপরে উঠে আসার কোনো পথ নেই। মিস্টার আলাম্বাকে আশ্বস্ত করল সে। বাইরের ঘরের সোফায় শুয়ে পড়া পছন্দ করলো অর্জুন। মিস্টার আলাম্বার এতে আপত্তি ছিল। শেষ পর্যন্ত তর্ক না করে বালিশ চাদর এনে ব্যবস্থা করে দিলেন। তারপর গুড নাইট বলার আগে পিস্তল ফেরত চাইলেন। আসলে ওটা বালিশের নিচে না নিয়ে আমি ঘুমোতে পারছি না। আলো নিভিয়ে নিজের ঘরে মিস্টার আলাম্বা চলে গেলেন। এই ফ্ল্যাটের সর্বত্র আফ্রিকার শিল্প নিদর্শন ছড়ানো। অন্ধকারেও মনে হচ্ছিল সে আজ আফ্রিকাতেই আছে। অর্জুনের খেয়াল হলো মিস্টার আলাম্বা অনেকক্ষণ আর লকেট নিয়ে কোনো কথা বলছেন না। এটা চাইবার সময় ওর মধ্যে যে আকুতি দেখতে পেয়েছিল তা উধাও হয়ে যাবে এত সহজে? হয়তো এই ভয় পাওয়ার কারণে তাকে এখানে শুতে বলা, এটার পিছনে ওই লকেট প্রাপ্তির আকাঙ্ক্ষা কাজ করছে। কোনো বিশেষ কিছু সংগ্রহ করা যাদের নেশা, তারা খুব খ্যাপাটে হয়। না হলে রাজার 4 মাথাওয়ালা একটা কয়েন ভুল করে মিন্ট থেকে বেরিয়ে গিয়েছিল, আর সেটির দর উঠেছিল 1 কোটি পাউন্ড। অর্জুন লকেটটাকে গলা থেকে খুলে বের করলো। অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের একপাশে দাঁড় করানো কাঠ খোদাই করা একটা আফ্রিকান কলসির মধ্যে সেটা লুকিয়ে রাখলো। গলা থেকে সেটাকে খুলতেই কিরকম অস্বস্তি আরম্ভ হলো। অর্জুন হেসে ফেলল। তার মধ্যেও ওই আদিম ভাবনা চিন্তা ঢুকে পড়েছে নাকি লকেট পরার পর? সোফায় শুয়ে তার মনে পড়ল জিমের কথা। লোকটা মরে গেল নাকি? এত তাড়াতাড়ি ওকে বিশ্বাসঘাতক চিহ্নিত করে খুঁজে পেয়ে গেল ওরা। কি এফিশিয়েন্ট অর্গানাইজেশন! জিম এই লকেটটাকে প্রবল ভক্তি করেছে। ওর বান্ধবী সাদা মেয়ে, তার মধ্যে ওসব ভক্তি টক্তি দেখা যায়নি। কিন্তু এই আমেরিকার কিছু মানুষ যে লকেটটার ব্যাপারে ক্রমশ উন্মাদ হয়ে উঠছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন কি করা যায়? সুধা মাসিকে পৌঁছে দিতে এসেছিল সে। এখনো হাসপাতালে গিয়ে ওর জামাইয়ের সঙ্গে দেখা করা হয়নি। খুব অভদ্রতা হয়েছে এটা।
সুধা মাসিকে সময় না দিয়ে এসব গোলমালে না জড়িয়ে পড়ে লকেটটাকে নিউ ইয়র্কের মিউজিয়ামে জমা দিয়ে দেওয়াই ভালো। হঠাৎ নিঃশ্বাসের কষ্ট হতে আরম্ভ করলো। বাতাস ভারী হয়ে গেছে খুব। এ ঘরের ভেন্টিলেশন কি এত খারাপ? অর্জুন ওঠার চেষ্টা করতে লাগলো। তীব্র একটা গন্ধ নাকে ঢুকছে। কিসের গন্ধ? তার মাথা ঘুরতে লাগলো। অন্ধকারে চারপাশে তাকিয়ে সে কিছুই দেখতে পেল না, এবং এই দেখার সক্রিয় ভাবনাটাও আচমকা মাথা থেকে বেরিয়ে গেল। অর্জুন শুয়ে পড়ল সোফায়। তার জ্ঞান ছিল না। টেলিফোনের আওয়াজে ঘুম ভাঙল বটে, কিন্তু সমস্ত শরীরে তীব্র আলস্য, মাথায় টিপটিপে যন্ত্রণা অর্জুনকে কাহিল করে দিচ্ছিল। সে উঠে গিয়ে রিসিভার তুলতেই অচেনা ভাষায় একটা নারী কণ্ঠ কিছু বলল। এক বর্ণ না বুঝতে পেরে অর্জুন ইংরেজিতে বলল, হুম ডু ইউ ওয়ান্ট? এবার মেয়েটি জানতে চাইল, আই হোপ এটা মিস্টার আলাম্বার ফ্ল্যাট। হ্যাঁ। ওকে বলুন সিম্বা এসেছে। অর্জুন টেলিফোন রেখে ভেতরের ঘরে গেল। দুটো ঘর, একটা ঘরে শিল্প সংগ্রহের প্রদর্শনী, অন্যটিতে মিস্টার আলাম্বা থাকেন। তার দরজায় দাঁড়িয়ে সে বলল, মিস্টার আলাম্বা, ফোন আছে আপনার। ফোন? অসম্ভব, আমাকে কেউ ফোন করবে না। মেয়েটি বলছে ওর নাম সিম্বা। ও সিম্বা, সিম্বা আমার মেয়ে। ও বোধহয় নিচ থেকে ফোন করছে, দেখছি আমি। মিস্টার আলাম্বাকে খুশি খুশি দেখালো। কেউ নিচের গেটে এসে নির্দিষ্ট ফ্ল্যাটের বোতাম টিপলেই রিসিভার আওয়াজ করে। তখন ফোনে নিজের পরিচয় দিলে যার কাছে এসেছে সে রিমোট টিপলে নিচের দরজা খুলে যায়, লিফট চালু হয়। দ্বিতীয়বার বোতাম টিপলে যে ফ্লোরে লিফট দাঁড়াবে তার দরজা খোলে। কত সহজে ঝামেলা এড়িয়ে যেতে পারছে ওরা। আমাদের দেশ হলে বলতে হতো, দেখ তো কে বেল বাজাচ্ছে। অর্জুন ভাবলো বেশি দিন নেই এ ব্যবস্থা চালু হলো বলে। মিস্টার আলাম্বাই দরজা খুললেন। প্রায় অর্জুনের মাথায় লম্বা ছিপছিপে একটি কালো মেয়ে ঘরে ঢুকলো। তার কাঁধে দুটো স্ট্র্যাপ দেওয়া ব্যাগ, পরনে জিন্স। বাবা মেয়েকে জড়িয়ে ধরে আদর করলেন। মেয়ে ঘুরে তাকালো। আপনি আপনি আমার সঙ্গে কথা বলছিলেন? অর্জুন মাথা নাড়ল। হ্যাঁ। মিস্টার আলাম্বা মেয়ের সঙ্গে অর্জুনের পরিচয় করিয়ে দিলেন। সিম্বা জিজ্ঞেস করলো, কিরকম লাগলো বাবার ফ্ল্যাট? ভালো, বেশ ভালো। রাত্রিতে ঘুম হয়েছিল? হ্যাঁ, কিন্তু কিন্তু মনে হয়নি আফ্রিকার ওই মূর্তিগুলো আপনাকে জীবন্ত হয়ে ঘিরে ফেলেছে, বিশেষ করে ওই সাপটা? সিম্বা চোখ বড় করলো। না, তা হয়নি, কারণ শোয়ার কিছুক্ষণ পরেই একটা তীব্র গন্ধে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। অর্জুন হাসলো। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? সিম্বা অবাক। গন্ধে? হ্যাঁ। তাহলে এটা বাবার কীর্তি। আফ্রিকার জঙ্গলের অনেক কিছুই তো বাবার সংগ্রহে আছে। মাঝে মাঝে সেগুলো ঠিক আছে কিনা বাবা যাচাই করে দেখেন। আমি হোস্টেলে থাকি, এখানে থাকলে পাগল হয়ে যেতাম। ব্যাগ টেবিলে রেখে ভেতরে চলে গেল সিম্বা। অর্জুন জিজ্ঞেস করলো, তাহলে আপনি পরীক্ষা করছিলেন কাল রাত্রে? না, ঠিক পরীক্ষা নয়, একটা গাছের কাঠ কিছুক্ষণ ঘষলে গন্ধ বের হয়, অনেকটা চন্দনের মতো গন্ধ, কিন্তু হাতিকে অজ্ঞান করে ফেলে। কেনিয়াতে পাওয়া যেত আগে। কাল ভাবলাম দেখি ওগুলো কেমন আছে। আপনি নাকে মাস্ক পরে নিয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ। আর আমার কথা ভুলেই গিয়েছিলেন, তাই তো? একদম ঠিক। আর তারপর যখন দেখলেন যে আমি অজ্ঞান হয়ে গিয়েছি, তখন আমার বুক থেকে লকেটটা খুলে নিতে কোনো অসুবিধা হয়নি, তাই না? না, ভুল হলো। তার মানে? তোমার গলায় লকেটটা ছিল না। সে কি? হ্যাঁ, ছিল না। হয় তুমি খুলে রেখেছো, নয় কোথাও পড়ে গেছে। খুলে কোথায় আর রাখতে পারি? আমি তো আপনার সঙ্গেই এসেছি। হ্যাঁ, তাই খুব অবাক হয়ে গিয়েছি।
কিন্তু বিশ্বাস করো, তোমাকে অজ্ঞান করে লকেট নেওয়ার কোনো পরিকল্পনা আমার ছিল না। আর কাঠ আমি ঘষেছিলাম পাশের ঘরে। এখানে ওটা করলে তুমি মারা যেতে। অনেক ধন্যবাদ মিস্টার আলাম্বা। আমি একটা ফোন করতে পারি? নিশ্চয়ই। অর্জুন কার্ড বের করে নাম্বার টিপল। সেকেন্ড 40 বাদে একটি নারী কণ্ঠ জবাব দিল, ইয়েস। মিসেস স্মিথ? ইয়েস। কাল রাত্রে ক্যাফেতে আলাপ হয়েছিল। জিম কেমন আছে? ওহ, ও তো মারা গিয়েছে। আপনি কোথায়? আপনার সঙ্গে আমার খুব দরকার আছে। আপনি একবার আসতে পারবেন এক্ষুনি? মহিলা কাতর গলায় বললেন। অর্জুন বলল, আমাকে মাফ করবেন, এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্লিজ। মহিলা কাতর গলায় বললেন। দেখুন, আপনি আমাকে চেনেন না, আমার সমস্ত জানেন না। একই কথা আপনার সম্পর্কেও প্রযোজ্য, তাই না? অর্জুন জিজ্ঞেস করলো, ঠিকই, কিন্তু মরার আগে জিম আমাকে বলেছে আপনাকে সব বলতে। যেহেতু লকেটটা আপনার কাছে আছে, তাই আপনাকে ও গুরুত্ব দিয়েছে। কি বলতে চেয়েছে তা আপনি জানেন? ইয়েস, আই নো। আপনি পুলিশের কাছে যাচ্ছেন না কেন? গেলে গেলে আমিও খুন হয়ে যাব। মহিলা বললেন, আমি তো এই ফ্ল্যাটে থাকতে ভরসা পাচ্ছি না। কিভাবে আপনার সাথে যোগাযোগ করব ভেবে না পেয়ে আমি তো অপেক্ষা করছিলাম। যদি জিমের খবর জানতে আপনি এখানে ফোন করেন। আমি এখনই আমার এক মাসির বাড়ি চলে যাচ্ছি। আমার নাম অর্জুন। কোথায় যেতে হবে আমাকে? জ্যাকসন হাইটে যে একটা অফ ট্র্যাক বেটিং সেন্টার আছে, সেটা ছাড়িয়ে চলে গেলেই একটা সিঁড়ি নিচে নেমে গেছে। সেখানে নেমে একটা কাগজের স্টল দেখতে পাবেন। সেই স্টলে আমার নাম জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে মাসির ফ্ল্যাটটা কোথায়। আর আমার নাম তো কার্ডেই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি ভেবে দেখি। অর্জুন ফোন নামিয়ে রাখলো। মিস্টার আলাম্বা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? জিম মারা গিয়েছে। ওর সঙ্গে যে মহিলা ছিলেন তাকে বলে গেছে আমার সঙ্গে যোগাযোগ করতে। সিম্বা অর্জুনের হাত থেকে কার্ড নিয়ে নামটা পড়ল। গ্যাব্রিয়েলা, সি স্প্যানিশ। ব্যাপারটা কি? অনেক ঘটনা মিস্টার আলাম্বার কাছে শুনে নেবেন। আমাকে এখন মেজরের ফ্ল্যাটে যেতে হবে। অর্জুন বলল, কিন্তু তোমার লকেটটা কোথায় গেল? মিস্টার আলাম্বা জিজ্ঞেস করলেন। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তোমার সঙ্গে নেই যখন, তখন কি রাস্তায় পড়ে গেছে? ওই রকম লকেট তুমি অবহেলায় হারিয়ে ফেললে? অর্জুন তাকালো। সোফার পাশে সেই খোদাই করা কাঠের কলসির মধ্যে হাত ঢুকিয়ে লকেটটাকে বের করে গলায় পরে নিল। আমি খুব দুঃখিত মিস্টার আলাম্বা। এখানে যদি এটাকে না রাখতাম তাহলে আপনার সংগ্রহশালা আরো মূল্যবান হতো এবং আমি কখনোই এটাকে ফেরত পেতাম না। বাই। অর্জুন সোজা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। মেজরের ফ্ল্যাটের দরজার বেল বোতাম টিপতেই সেটা খুলল না। 3 বার বাজানোর পর ঘুম ঘুম চোখে দরজা খুলে মেজর হাই তুললেন। এই মাঝরাতে না এসে পড়ে আসতে পারলে না? অর্জুন ফ্ল্যাটে ঢুকে দেখলো সব কটা জানলায় ভারী পর্দা টানা থাকায় বাইরের আলো এক ফোঁটা ঢুকছে না। সে বলল, এখন সকাল 8টা। আপনার কাছে স্পেয়ার টুথব্রাশ আছে? 8টা? মাই গড! ওহ, কালকের ডিনারটা আমাকে, এই জন্যেই রাত্রে লাইট ডিনার করা উচিত। আছে, টুথব্রাশ কেন, এক্সট্রা সাবান, দাড়ি কামাবার স্টিক সবই পেয়ে যাবে এখানে। মেজর দাড়ি চুলকাতে লাগলেন। আধ ঘন্টা বাদে দুজনে পরিষ্কার হয়ে ডাইনিং টেবিলে বসে টোস্ট, ডিমের পোচ আর চা খাচ্ছিল। মেজর চোখ বড় করে বললেন, এ তো স্রেফ বিশ্বাসঘাতকতা। আর তোমাকে অজ্ঞান করে লকেট চুরি করবে আলাম্বা, এটা আমি ভাবতে পারছি না। এই পৃথিবীতে দেখছি কাউকেই বিশ্বাস করা যাবে না। ওর লোভ হওয়াটা স্বাভাবিক। মাঝে মাঝে এমন ভঙ্গিতে কথা বলো যে মনে হয় তুমি কোন তিব্বতী লামা। হাঁটুর বয়সী ছেলে তুমি, অথচ একেবারে জ্ঞানবৃদ্ধ। মেজর মচমচ করে টোস্টে কামড় দিলেন। আর এই জন্যই তোমার ফ্যান আমি। অর্জুন বলল, আমি ভাবছি গ্যাব্রিয়েলার সঙ্গে দেখা করব।
নিশ্চয় করবে। ওই বেটা জিম মরার আগে কি বলে গিয়েছে সেটা না শুনলে আমার টোস্ট হজম হবে না। আপনি সঙ্গে যাবেন? তুমি তো নিউ ইয়র্কের রাস্তাঘাট কিছুই চেনো না, আমি না নিয়ে গেলে কিভাবে পৌঁছবে? তা ঠিক, তবে আপনাদের বাড়ির পাশেই কাল টিউব স্টেশন দেখেছি। জ্যাকসন হাইটে যেতে নিশ্চয়ই সমস্যা হবে না। তারপর ওখান থেকে নিউ জার্সিতে ফিরবে কি করে? ওখানে তো টিউব নেই। তা অবশ্য, কিন্তু আপনার সব কাজ ফেলে আমার সঙ্গে যেতে কি করে বলি? আপনার নিশ্চয়ই অসুবিধা হবে। তা হবে। দাড়ি চুলকোলেন মেজর। আজ মিস্টার স্টিভেনসনের সঙ্গে ব্যাপারটা ফাইনাল করার কথা। ওর ইচ্ছা আফ্রিকার জঙ্গলে 1 মাস থেকে মাকড়সাদের লাইভ ভিডিও তুলে আনা। আর আমি বলছি আর একবার ইয়েতে খুঁজতে হিমালয়ে যেতে। ইলারি সাহেব খুঁজে পাননি মানে এই নয় যে হিমালয়ে ইয়েতি নেই। না থাকলে ইয়েতি শব্দটারই জন্ম হতো না। আপনার মিটিং কখন? দুপুরে। তাহলে চলুন এখনই বেরিয়ে পড়ি। সঙ্গে অস্ত্র আছে? না তো। যদি এটা ট্র্যাপ হয়? কিছুই তো বলা যায় না। তুমি বরং ওই লকেটটা আমার ফ্ল্যাটেই রেখে যাও, ওটা হারানো উচিত হবে না। অর্জুন হেসে বলল, এটার কোনো মূল্যই নেই আমার কাছে। তবে যেসব আফ্রিকান একে ভয় বা শ্রদ্ধা করেন তাদের আমি অসম্মান করছি না। অবশ্য সঠিক জায়গায় যদি এটা পৌঁছয় তার চেষ্টা করা উচিত। কারেক্ট। এক কাজ করি, ওর ডুপ্লিকেট বানিয়ে নি। কোথায় পাবেন? চলো। তৈরি হয়ে ওরা যখন বেরোতে যাচ্ছে তখন দরজার ওপারে সিম্বাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সিম্বা অত্যন্ত কুণ্ঠিত ভঙ্গিতে বলল, আমি আমার বাবার হয়ে ক্ষমা চাইতে এসেছি। আসলে কোনো বিরল জিনিস দেখলেই ওর মাথার ভিতর ন্যায় অন্যায় বোধ কাজ করে না। মেজর বললেন, এটা উনি নিজে না বলে তোমাকে কেন পাঠিয়েছেন? বাবা আসতে লজ্জা পাচ্ছেন। সিম্বা ম্লান হাসল। অর্জুন বলল, ওকে বলবেন সমস্যাটা আমি বুঝেছি, কিন্তু এখন আমরা বের হচ্ছি, আপনাকে তাই ভেতরে আসতে বলতে পারছি না। সিম্বা বলল, আমি স্প্যানিশ জানি। তার মানে? অর্জুন অবাক। যে ভদ্র মহিলার সঙ্গে তখন টেলিফোনে কথা বলেন তার কাছে যদি যান তাহলে আমি সঙ্গে থাকলে উপকার হবে। আপনি ভুলে যাচ্ছেন, ভদ্রমহিলার সঙ্গে আমি ইংরেজিতেই কথা বলছি। ওহো, তাই তো। সিম্বা মাথা নাড়ল। আর মেজর স্প্যানিশ ভালোই জানেন। সিম্বা আর কথা না বাড়িয়ে ওদের সঙ্গে লিফটে নিচে নেমে এলো। বাড়ির বাইরে এসে মেজর বললেন, চলো হে, টিউব নিতে হবে। টিউব শব্দটি কানে আসতে সিম্বা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনারা গাড়ি নিচ্ছেন না? মাই ডিয়ার বেবি, আমার গাড়িটাকে তোমার বাবার বন্ধুরা কাল রাত্রে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। মেজর ঘুরে বললেন। ও মাই গড। সিম্বা বলল, তোমার সঙ্গে গাড়ি আছে? মেজর জিজ্ঞেস করলেন। হ্যাঁ, নিশ্চয়। আমাদের জ্যাকসন হাইটে নামিয়ে দিতে পারবে? টিউবে উঠতে আমার খুব খারাপ লাগে। মেজর বললেন। স্বচ্ছন্দে আসুন। সিম্বা যেন খুশি হলো। নিউ জার্সির রাস্তায় লোকজন দেখা যায় না, কিন্তু কুইন্সের চেহারাটা আলাদা। এখন সকাল, গাড়ির ভিড় এখনো শুরু হয়নি, কিন্তু যা আছে তা কলকাতাতেও দেখা যাবে না। অর্জুনের মনে পড়ল কোনো একটা কাগজে পড়েছিল শুধু নিউ ইয়র্কে যত গাড়ি চলে তার সংখ্যা সমস্ত ভারতবর্ষের গাড়ির সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। জ্যাকসন হাইটে যেখানে গাড়ি পার্ক করলো সিম্বা, সেটাকে ভারতীয় পাড়া বলে মনে হলো অর্জুনের। কিন্তু গাড়ি থেকে নামতেই ফুটপাতে হেঁটে যাওয়া মানুষদের বাংলায় কথা বলতে শুনে সে আরো অবাক হলো। মেজর বলল, যখনই বাংলা শুনতে ইচ্ছা করে তখনই চলে আসি এখানে। বাংলাদেশিরা এই পাড়াটা দখল করে ফেলেছে প্রায়। ওদের কম্পিটিটর হলো কিছু গুজরাটি ব্যবসায়ী। ওই দেখো, রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট, দারুণ ইলিশ মাছ রাধে। মুখ তুলে একটা সাইনবোর্ড দেখে অর্জুনের মন জুড়িয়ে গেল। বাংলা হরফে লেখা রয়েছে,
মুক্তধারা, সমস্ত বাংলা বই এবং বাংলা গানের ক্যাসেট পাওয়া যায়। ওটিবি অথবা অফ ট্র্যাক বেটিং সেন্টার হলো জুয়ো খেলার কেন্দ্র। এই পূর্ব উপকূলের যত রেস কোর্স আছে তার রেসের ছবি এখানকার ভিডিওতে দেখানো হয়। এখন অবশ্য দোকানটি বন্ধ। ওটিবির পাশ দিয়ে খানিকটা এগোতেই চোখে পড়ল সিঁড়িটাকে। বাঁ দিক দিয়ে নিচে নেমে গেছে, অর্থাৎ গ্যাব্রিয়েলা টেলিফোনে যা বলেছে তা মিলে যাচ্ছে। মাথার ওপর দুমদুম শব্দ করে ট্রেন চলে গেল। অর্জুন বলল, এদিকে যেতে হবে। সিম্বা ওদের সঙ্গে আসেনি, গাড়ি পার্ক করে সেখানেই থেকে গেছে। অর্জুন চেয়েছিল মেয়েটাকে ছেড়ে দিতে, কিন্তু মেজর ওকে অনুরোধ করেছেন ফিরে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে। মেয়েটার কথাবার্তা খারাপ নয়, অন্তত ও কোনো ক্ষতি করবে না বলেই অর্জুনের মনে হয়। অর্জুন হেসে ফেলল। সে ক্ষতির কথা ভাবছে, এখনো পর্যন্ত মেয়েটা তো তাদের উপকার করেই যাচ্ছে। নিচে নামতেই কাগজের স্টলটাকে দেখতে পেল অর্জুন। একটি বয়স্ক মহিলা কাগজ বিক্রি করছেন। অর্জুন এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি। মহিলা ফিরেও তাকালো না, আর একজন খদ্দেরের সঙ্গে কথা বলতে লাগলো। লোকটা কাগজ নিয়ে চলে যেতেই মহিলা আঙুল তুলে কাগজগুলো দেখিয়ে জিজ্ঞেস করলো, ওয়ান্ট পেপার? নো। দেন গেট লস্ট। মহিলা অন্যদিকে তাকালো। এবার মেজর এগিয়ে এলো। হাই, হি ইজ আস্কিং ফর গ্যাব্রিয়েলা। মেজরের উচ্চারণ আমেরিকানদের মতো জড়ানো। মহিলা চট করে তাকালো। হোয়াট ইজ হিজ নেম? অর্জুন। মেজর একই গলায় উচ্চারণ করলেন। মহিলা চট করে পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে চোখ বুলিয়ে নিয়ে বললেন, সরি, সি ইজ নট হিয়ার। ওয়ার ইজ সি? গ্যাবি আটলান্টিক সিটিতে গিয়েছে। হতেই পারে না, ও ওর মাসির বাড়িতে থাকবে বলেছিল। তার ইচ্ছা ছিল ওর, কিন্তু জানোই তো পরিস্থিতি পাল্টায়। ও অর্জুনের জন্য তাজমহল ক্যাসিনোতে অপেক্ষা করবে। আমরা ওখানে যে যাব তাও আশা করলো কি করে? ননসেন্স। আমি জানি না, ও বলেছে দুপুর 1টা থেকে 2টো তাজমহলের $1 স্লট মেশিনের সামনে বসে থাকবে। এখন কেটে পড়ো দেখি। এই খবরটা তুমি কতজনকে দিয়েছো? তুমি কি বলতে চাও? আমি কাগজ বিক্রি করি, বন্ধুত্ব নয়। গ্যাবি আমার খুব ভালো বন্ধু। ও ওই ছেলেটার চেহারার বর্ণনা দিয়ে গিয়েছিল। মেজর হাঁটতে শুরু করলেন। অদ্ভুত ব্যাপার। অর্জুন জিজ্ঞেস করলো, জায়গাটা কোথায়, কিভাবে যাওয়া যায়? সেটা বড় কথা নয়, বড় কথা হলো এখানে দেখা করতে বলে মেয়েটা পালালো কেন? তোমাকে জ্বালাচ্ছে না তো? তাতে ওর কি লাভ? তা ঠিক, তুমি যদি না যাও তাহলে ওর কি লাভ হবে? আর গেলেই বা কি লাভ করবে তাও তো বুঝতে পারছি না। মেজর দাড়ি চুলকে বললেন, জায়গাটা আটলান্টিক সমুদ্রের ধারে। লোকে জুয়ো খেলতে যায়, কিন্তু দেখার মতো জায়গা। লস ভেগাসের নাম শুনেছ? লস অ্যাঞ্জেলেসের কাছে একটা মরুভূমির ওপর আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন যেন একটা শহর বানিয়ে দিয়েছে, যা দিনে ঘুমোয় রাত্রে জাগে। তারই একটা মিনি সংস্করণ ওই ইস্ট কোস্ট আটলান্টিক সিটি। যেতে এই ঘন্টা আড়াই লাগবে। তাজমহল কি কোনো হোটেলের নাম? না না, ক্যাসিনোর। জায়গাটা জুড়ে শুধুই ক্যাসিনো। মুশকিল হলো আমার গাড়ি নেই। বাসে অবশ্য যাওয়া যায়, কিন্তু চলো দেখি। পার্কিং প্লেসে ফিরে আসা মাত্র সিম্বা হাসলো। কাজ হয়েছে? না, মেজর দাড়ি চুলকালেন। আমাদের একটু আটলান্টিক সিটিতে যাওয়া দরকার। দিনটা অবশ্য যাবে। তোমার কি মনে হয় যেতে পারবে? সিম্বা তো রওনা দিল অর্জুনদের নিয়ে আটলান্টিক সিটির উদ্দেশ্যে, কিন্তু এরপর গল্প কোন খাতে বইবে? অর্জুনরা আরও বড় কোনো বিপদের দিকে ছুটে যাচ্ছে না তো? এসব জানতে হলে শুনতে হবে দিন দুপুরেই রাত দুপুর পরের পর্ব। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর।